ওকে, কালকে আমরা যে কটা কাজ করেছিলাম তার মধ্যে প্রথম হচ্ছে আমরা এইখানে দেখেছিলাম যে আমাদের যে রিবনস, তার মধ্যে আমাদের যে ট্যাবস গুলো আছে, ট্যাবস এর মধ্যে এগুলো রিবনস বলে। এই ভেতরে যে জিনিসগুলো আছে সেগুলোকে আমরা বলি রিবনস। এর যত জিনিস আছে এগুলোকে আমরা বলি রিবনস। আবার এই রিবনস এর মধ্যে থেকে আমাদের যে কটা ইয়ে আছে সেটা হচ্ছে যে এই প্রত্যেকটা আলাদা আলাদা খোপ করা আছে, এগুলোকে আমরা বলি হচ্ছে গ্রুপস। এই গ্রুপস গুলোর মধ্যে আমরা মাল্টিপল জিনিসপত্র পাই, যে মাল্টিপল জিনিসপত্র দিয়ে আমরা বিভিন্ন রকম টাস্ক পারফর্ম করতে পারি, ঠিক আছে। এবং কালকে আমরা শিখেছি হচ্ছে যে আমরা কপি পেস্ট, পেস্টেরও 3-4 রকম অপশন। আমরা যখন নর্মাল একটা নর্মাল ভ্যালু বা কোনো নাম পেস্ট করতে চাইছি তার জন্য একটা, কিন্তু যদি আমরা কোনো ক্যালকুলেশনস করে সেটাকে পেস্ট করতে চাই একটা অন্য জায়গায় তার জন্য আমরা দেখেছিলাম পেস্ট স্পেশাল। আর একটা জিনিস দেখেছিলাম যে যদি আমরা কোনোভাবে এই কলামগুলোকে মানে আমরা এই এই যে যেরকম ভাবে ডেটাটা সাজানো আছে এখানে ভার্টিক্যালি, সেই ডেটাটা ভার্টিক্যালি যেরকম সাজানো আছে এটাকে যদি আমরা হরাইজেন্টালি করতে চাই তাহলে আমরা শিখেছিলাম ট্রান্সফরমেশন। ওকে, ট্রান্সফরমেশন ইন দ্য সেন্স ট্রান্সপোজ ফাংশনটাকে ব্যবহার করে ডেটা ট্রান্সফরমেশন আমরা শিখেছিলাম। এবং তার সাথে তোমাদেরকে কিছু শর্টকাট কিজ বলেছি, যেরকম হচ্ছে তোমরা কন্ট্রোল প্রেস করে, তোমাদের যদি মনে হয় যে আমি এক্সেল শিটটাকে একটু বড় করে দেখতে চাই, কন্ট্রোল প্রেস করে স্ক্রল বারটাকে বড় করলেই আলটিমেটলি এটা এক্সেল শিটটা অনেক বড় করে দেখায়। এবং তার সাথে সাথে আমাদের বোল্ড করার যে নিয়ম, কোন একটা পার্টিকুলার জিনিসকে বোল্ড করার জন্য আমরা এখানে বিটা টিপতে পারি অথবা কন্ট্রোল বি টিপতে পারি বোল্ড। কোনো জিনিসকে আন্ডারলাইন করার জন্য আমরা এখানে আন্ডারলাইনে ক্লিক করতে পারি অথবা কন্ট্রোল ইউ টিপতে পারি। কোনো জিনিসকে ইটালিক্স করার জন্য আমরা সেটাকে কন্ট্রোল আই, নালে আমরা ইয়ে করতে পারি, আমরা এখানে ক্লিক করতে পারি। আমি বারবার একটা কালকে কথা বলছিলাম যে এক্সেল এর অনেক বেসিক ফাংশনস আছে যেখানে হয়তো মনে হবে যে এগুলো তো খুবই বেসিক, আমি এখানে আলটিমেটলি এটাকে মানে ক্লিক করেই করতে পারি, কিন্তু আমি বারবার যেটা বলছি যে খুব এফিশিয়েন্টলি কাজটা করা শিখবে। তার কারণ হচ্ছে যে অলওয়েজ দেয়ার আর সাম কম্পিটিটার্স, তোমার কম্পিটিটর থেকে তোমাকে কিন্তু এফিশিয়েন্টলি আরো বেশি কাজটা করতে হবে। তাই জন্য সবসময় শর্টকাট কিজ গুলো কিন্তু মাথায় রাখবে এবং অন দ্য বেসিস অফ অল শর্টকাট কিজ এটাকে কিন্তু খুব মাথায় রেখে ভালো করে এটাকে নিয়ে এগোবে, ঠিক আছে। এবং প্রত্যেকটাকে ভালো করে মাথায় রেখে সেটাকে শর্টকাট কিজ গুলোকে মাথায় রেখে সেগুলোকে তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি এফিশিয়েন্টলি কাজটা করতে পারবে। তো এইটা ছিল আমাদের কালকে। আচ্ছা, আর একটা জিনিস, কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড আমরা কি করি যখন কোনো কাজকে আমরা আন্ডু করতে চাই, মানে এখানে আমি একটা নাম টিপলাম, এখানে আমি কিছু একটা সামথিং কিছু লিখে দিলাম, তো সেটাকে আমি কন্ট্রোল জেড টিপে দিলে তাহলে আমার আন্ডু হয়ে যাবে অ্যাকশনটা। কন্ট্রোল জেড একটা অপশন আছে, আর কন্ট্রোল ওয়াই বলে একটা অপশন আছে। কন্ট্রোল ওয়াই আমার নোটসে ওখানে প্রত্যেকটা জিনিস লেখা আছে উইথ ডিটেলড ইনফরমেশন। কন্ট্রোল প্লাস ওয়াই আর কন্ট্রোল প্লাস জেড এই দুটোর মধ্যে পার্থক্য কি? কন্ট্রোল প্লাস জেড হচ্ছে আমি একটা কোনো একটা টাস্ককে আমি আন্ডু করছি, কোনো একটা টাস্ককে আমি আন্ডু করছি, আন্ডু ইন দ্য সেন্স আমি প্রিভিয়াসটায় যেতে চাইছি, ঠিক আছে, সেটাকে আমরা বলছি কন্ট্রোল জেড। তার মানে তুমি ধরো 5খানা টাস্ক করলে তুমি আবার 1 নম্বরে যেতে চাইছো, তাহলে 4বার তুমি যদি কন্ট্রোল জেড প্রেস করো তুমি আবার 1 নম্বরে চলে যাবে। মানে আর যদি কন্ট্রোল ওয়াই মানে হচ্ছে যে আমি ইমিডিয়েটলি এর আগে যেই কাজটা করলাম সেটাকে আমি যদি দেখতে চাই বা সেটাকে যদি আমি এডিট করতে চাই তাহলে আমরা কন্ট্রোল ওয়াই, মানে দেয়ার আর টু থিংস। মানে আমি একটা এক্সাম্পল ছোট্ট দেখিয়ে দিই। সেখানে হচ্ছে যদি আমি এখানে ধরো পরপর 5টা নাম লিখলাম, একটা হচ্ছে সায়ক, একটা হচ্ছে রোহিত, একটা হচ্ছে সুমন, এরকম করে আমি 3টে নাম পরপর পরপর লিখলাম। এবার আমি যদি ইমিডিয়েট কন্ট্রোল জেড করি সুমনটা কিন্তু উড়ে যাবে। তার মানে কি, আমার এর আগের কাজটা কি ছিল, সুমন লিখেছিলাম, তাহলে কন্ট্রোল জেড করলাম সুমনটা উড়ে গেল। আবার যদি কন্ট্রোল জেড করি রোহিতটা উড়ে যাবে, মানে তার আগে আলটিমেটলি রোহিত লিখেছিলাম সেটাকেও আন্ডু হয়ে গেল। আবার যদি আমি কন্ট্রোল জেড করি সায়কটা উড়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার কাছে কন্ট্রোল জেড এর কাজ। আর কন্ট্রোল ওয়াই কি করে? কন্ট্রোল ওয়াই করে কি, যে আমি এতগুলো যে কাজ করলাম, এই যে 3টে নাম লিখলাম, সায়ক লিখলাম, রোহিত লিখলাম, সুমন লিখলাম, আমি যদি কন্ট্রোল ওয়াই প্রেস করি আমাকে এক্ষুনি দেখিয়ে দেবে, কন্ট্রোল ওয়াই প্রেস করি আমাকে এক্ষুনি দেখিয়ে দেবে যে আমি সুমনের কাছে যখন যাচ্ছি তখন আলটিমেটলি আমার কাজটাকে কিরম ভাবে, মানে আমি যে লাস্ট আনডান অ্যাকশনটা করলাম, আমার যে লাস্ট অ্যাকশন হচ্ছে সুমন টিপে আমি বেরিয়ে যেতে চাইছি, আমি যেই কন্ট্রোল ওয়াই চিপবো তখন আমাকে বলবে যে তোমার যে এই ইয়েটা আছে, তোমার যে পুরো সিটটা আছে সেই সিটটার মধ্যে তুমি আলটিমেটলি এটাকে কোথাও সেভ করে রাখতে পারো। কারণ কি, তুমি যে ফাইলটা ছিল তোমার কাছে অরিজিনাল ফাইল, সেই অরিজিনাল ফাইলটা কিন্তু তুমি তার মধ্যে আরো 3টে জিনিস ইনপুট দিয়েছো, তাহলে তুমি কি আলাদা করে এই যে চেঞ্জটাকে করলে সেটাকে একটা আলাদা করে কোনো জায়গায় স্টোর করে রাখতে চাইছো, তখন কিন্তু আমার কাছে কন্ট্রোল ওয়াই এর অপশন আছে। তো কন্ট্রোল ওয়াইটা আমাদের সত্যি কথা বলতে খুব একটা কাজে লাগে না, সবসময় কন্ট্রোল জেডটাকেই বেশিরভাগ সময় কাজে লাগে, ঠিক আছে। আর তোমাদেরকে কালকে ডিলিটের কনসেপ্টটা শিখিয়েছি। ডিলিটটা কি ছিল, যে ধরো আমি পারফরমেন্স 62 এটাকে আমি একটা কালার দিয়ে দিচ্ছি,
এটাকে যদি আমি একটা কালার দিয়ে দিই, তাহলে এবার আমি যদি এই কালারটা সমেত নাম্বারটাকে ওড়াতে চাই, তাহলে আমি কি করব, সেলটাকে ক্লিক করব। সেলটাকে ক্লিক করে এখানে আমি কোথায় যাব, এখানে আমার কাছে যে ডিলিট অপশন বা ক্লিয়ার অপশন আছে, এই যে ক্লিয়ার বলে একটা অপশন আছে ইরেজারের মতন দেখতে, ক্লিয়ার অপশনে গেলে আমি যদি ক্লিয়ার অল করি তাহলে নাম্বারটা উড়ে যাবে, কালারটা উড়ে যাবে। আর যদি আমি ক্লিয়ার ফরম্যাট করি তাহলে আমার কাছে কালারটা উড়ে যাবে, নাম্বারটা থাকবে। একবার দেখিয়ে দিই, আমি সেলটাকে সিলেক্ট করেছি, হোম ট্যাবের আন্ডারে এডিটিং বলে যে গ্রুপটা আছে তার মধ্যে ইরেজার বলে একটা এখানে আছে, সেটা ক্লিক করলাম। ক্লিয়ার ফরম্যাট যদি করি তাহলে আমার কাছে কালারটা উড়ে গেল। তার মানে আমি যে ফরম্যাট করেছিলাম ওই সেলটাকে আমি একটা ফরম্যাট করেছিলাম, ফরম্যাট মানে আমি একটা কালার দিয়েছিলাম, আমার নিজের মন মতন একটা কালার দিয়েছিলাম। তো সেখানে আমরা একটা ক্লিয়ার ফরম্যাট করলে আমার কিন্তু ওই কালারটা উড়ে যাবে। আর যদি আমি শুধু নাম্বারটাকে ওড়াতে চাইতাম প্লাস কালারটাকে ওড়াতে চাইতাম, আমি একটা কালার দিয়ে দিই। আবার ধরো আমার কাছে এরকম নাম্বারটা প্লাস কালারটা দুটোই ওড়াতে চাইছি, আবার ক্লিয়ারে যাব, ক্লিয়ারে গিয়ে ক্লিয়ার অল করে দেবো। ক্লিয়ার অল করে দিলে আমার কাছে এটা উড়ে যাবে। তার মানে আমাদের কাছে ক্লিয়ার করার কিন্তু এই দুটো অপশন, ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা আচ্ছা একটা মিনিট, হ্যাঁ আজকে আমরা বেসিক্যালি শুরু করব হচ্ছে সেকশন আমাদের 3। সেই সেকশন 3 এর আন্ডারে আমরা আজকে ফরম্যাটিং দেখব এবং বিভিন্ন রকম ডেটা প্রেজেন্টেশন, ডেটাটাকে কিরকম ভাবে প্রেজেন্ট করা যায় খুব বেসিক ভাবে। এক্সেলে কিছু ছোট ছোট ডেটা থাকলে বা বড় ডেটা থাকলে সেটাকে খুব সুন্দর করে আলটিমেটলি প্রেজেন্ট করা যায়, এবং সেটাতেই আমাদের থাকবে হচ্ছে আজকের টপিক, একটা হচ্ছে ফরম্যাটিং আর তার সাথে সাথে হচ্ছে আমাদের ডেটা প্রেজেন্টেশন, ঠিক আছে। প্রথমেই হচ্ছে আমাদের সেল ফরম্যাটিং বা ফন্ট ফরম্যাটিং, এটা হচ্ছে ফার্স্ট কনসেপ্ট। যেটাকে আমরা করব সেটা হচ্ছে আমাদের যে এন্ট্রিগুলো আছে, বেসিক ডেটা এন্ট্রিগুলো আছে, তার মধ্যে থেকে আমাদের ফন্ট ফরম্যাটিং বা সেল ফরম্যাটিং এইটাকে আলটিমেটলি প্রথমে আমরা করব। তাতে কি হয়, অনেক সময় আমাদের কাছে খুব কমপ্লেক্স ডেটা থাকলে, মানে কমপ্লেক্স ইন দ্য সেন্স খুব ছড়ানো ছেটানো আছে বা হয়তো দেখতে সুন্দর লাগছে না, ডেটা প্রেজেন্টেশন কিন্তু একটা স্কিল। আমি তোমাদেরকে কালকে বলছিলাম, তোমরা যদি কেউ ওয়ার্ল্ড ব্যাংকের ডেটা নিয়ে কোনোদিন কাজ করে থাকো কোনো রিসার্চ পেপারের জন্য বা কোনো প্রজেক্টের জন্য, তো তোমরা দেখবে ওয়ার্ল্ড ব্যাংকের ম্যাক্সিমাম ডেটাই কিন্তু খুব মানে একটা মানে ভালোভাবে দেওয়া থাকে না, খুব একটা ছন্ন ছাড়া ভাবে দেওয়া থাকে। এবং তাতে কিন্তু একটা প্রবলেম হয়, কি প্রবলেম হয়, যে একটা স্টুডেন্ট বা একটা যে রিসার্চ করছে সে যখন কাজ করবে সেটা নিয়ে কিন্তু একটা খুব সমস্যা তৈরি হয়, যে আমি কোথা থেকে ডেটাগুলোকে কিরম ভাবে সাজাবো না সাজাবো। তো কিছু কোম্পানি আছে বা কিছু ওয়েবসাইট আছে যারা কি করে, তারা ওই ওয়ার্ল্ড ব্যাংকের ডেটাগুলোকে নিয়ে এসে ওটাকে সুন্দর করে সাজিয়ে শুধুমাত্র রেখে দেয় এবং ওটাই আলটিমেটলি মানুষ টাকা দিয়ে ডাউনলোড করে, কারণ কি চট করে আমি পেয়ে যাচ্ছি। তো এটাতে একটা ইয়ে হয় যে আমাকে ডেটা প্রেজেন্টেশন মানে ডেটাটাকে আমি কত সুন্দর করে সাজালাম সেটা কিন্তু একটা প্রেজেন্টেশন, একটা প্রফেশনাল অ্যাপিয়ারেন্স কিন্তু দরকার। একটা প্রফেশনাল অ্যাপিয়ারেন্স কোনো ইন্ডাস্ট্রিতে চাকরি করতে গেলে, ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলেও সেখানে যে আমার ডেটাটা আছে সেই ডেটার একটা কিন্তু প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড বা প্রফেশনাল অ্যাপিয়ারেন্স খুব দরকার, পলিশড ওয়ে। তো সেখানে যদি আমি দেখতে চাই যে আমি কিরম ভাবে এই ডেটাটাকে, প্রথম কথা আমার কাছে যে ডেটাটা আছে এই ডেটাটাকে যদি আমি পুরো একটা প্রফেশনাল ভাবে সাজাতে চাই, তাহলে কি করতে পারি, প্রথমেই হচ্ছে আইটেমটা আমার মিডিলে লেখা আছে, প্রাইসটা আবার লেফটে লেখা আছে, ডিসকাউন্টটা মিডিলে লেখা থাকতে পারে বা লেফটে লেখা আছে, এই যে লেফটের অ্যালাইনমেন্টে আছে। তা আমি কি চাইছি, আমি ডেটাটাকে পুরো একটা মিডিল করব এবং মিডিলে করে এই আইটেমগুলো, আইটেম বলে নামটা মিডিলে লেখা আছে, আবার এ বি সি ডি এই যে আইটেমগুলো আছে এগুলো আবার সব লেফট করে লেখা আছে, একটা এক্সেলে লেফট করে লেখা আছে। এক্সেলে আমরা যখনই কিছু টাইপ করি সেটা বাই ডিফল্ট লেফটেই লেখা থাকে, বাই ডিফল্ট সবসময় লেফটেই লেখা থাকে। যেরকম আমি সায়ক টাইপ করলাম, এখানে বাই ডিফল্ট এটা লেফটেই লেখা থাকে। কিন্তু আমরা এটাকে যদি সুন্দর করে একটা প্রফেশনাল অ্যাপিয়ারেন্স আসি, তো প্রফেশনাল অ্যাপিয়ারেন্সের জন্য প্রথমে যেটা করবে সেটাকে আমি বারবার বলেছি, ডেটা সিলেক্ট করার প্রসিডিওর কি, ইউ ক্যান ক্লিক অন দ্য ফার্স্ট সেল, এবার এটাকে ড্র্যাগ করে তুমি সিলেক্ট করতে পারো। কিন্তু আমার কাছে এখানে মাত্র জি অবধি কলাম আছে, মানে খুব অনেক কম কলাম আছে, আর আমার কাছে রো আছে মাত্র 11খানা। তা আমি তো আরামসে এখান থেকে এরকম করে সিলেক্ট করতে পারছি। কিন্তু আমার কাছে যদি এখন রো থাকতো 10,000 বা আমার কাছে রো থাকতো 1,000 আর আমার কাছে কলাম থাকতো হচ্ছে কম করে হলেও 25টা, তাহলে কি আমি এরকম ধরে সব কটাকে এরকম করে সিলেক্ট করতাম? তার উত্তর হচ্ছে না। প্রথমে কি করব, আইটেম ফার্স্ট কলামটায় যাব, মানে ফার্স্ট সেলটায় যাব। ফার্স্ট সেলটায় যদি তুমি না থাকো, ধরো তুমি একটা বিশাল বড় ডেটা নিয়ে কাজ করছো এবং ধরো তুমি সেখানে এরকম একটা জায়গায় পজিশনে আছো, তো তোমার পুরো এক্সেল শিটটায় ধরো পুরো ডেটা আছে আর তুমি এরকম একটা পজিশনে আছো। তা তুমি যেতে চাইছো যে আমার আলটিমেটলি একদম ফার্স্ট যে সেলটা আছে সেখানে চলে যাব। তুমি কি করতে পারো, কন্ট্রোল হোম, কন্ট্রোল হোম, কন্ট্রোল প্লাস হোম ট্যাব, এটা মাথায় রাখবে। এটা আমার সেকশন 2 এর যে নোটস আছে ওখানে দেওয়া আছে, কন্ট্রোল কন্ট্রোল প্লাস হোম ট্যাব, ঠিক আছে। কন্ট্রোল প্লাস হোম বলে একটা অপশন থাকে আমাদের ইয়েতে, মানে আমাদের কিবোর্ডে কন্ট্রোল প্লাস হোম টিপলেই কিন্তু আমরা আরামসে ওখানে চলে যাব, ঠিক আছে। তাহলে আমাদের কাছে বিষয়টা হচ্ছে মাথায় রাখতে হবে যে আমাদের
যখনই আমরা ডেটা নিয়ে কাজ করছি, তো আমার কাছে ধরো তুমি এমন একটা জায়গায় পড়ে আছো, এরকম কোনো একটা এক্সেলের কোনো একটা কোণে পড়ে আছো, তুমি একদম ফার্স্ট সেলে যেতে চাইছো, তাহলে কোথায় দিলে কন্ট্রোল হোম। কন্ট্রোল হোম করলে তোমার যে ডেটাটা আছে সেই ডেটার যে ফার্স্ট সেল, তোমার যে ডেটাটা আছে সেই ডেটার যে ফার্স্ট সেল, সেল কোনটা, এটা সেল, এই ফার্স্ট সেলে তোমাকে মুভ করে নিয়ে চলে যাবে। আর তুমি যদি কন্ট্রোলের সাথে এন্ড টেপো, এন্ড বলেও একটা বাটন আছে, কন্ট্রোলের সাথে এন্ড, কন্ট্রোল প্লাস এন্ড, এটাও মাথায় রাখবে, এটাও সেকশন 2 তে দেওয়া আছে, কন্ট্রোল প্লাস এন্ড, এন্ডও বলে একটা আমাদের কাছে কিন্তু ইয়েতে আমাদের কিবোর্ডে একটা বাটন আছে, কন্ট্রোল প্লাস এন্ড যদি টেপো, তাহলে আমি যদি কন্ট্রোল আর এন্ড একসাথে টিপি, একটা মিনিট, কন্ট্রোল আর এন্ড কিন্তু একসাথে টিপলে আমার যেখানেই আমি থাকি না কেন, কন্ট্রোল এন্ড টিপলে আমার কাছে লাস্ট কোথায় কাজ করেছিলাম, আমি এখানে লাস্ট রোহিতের নাম লিখেছিলাম, এক্সেল সঙ্গে সঙ্গে আমার কাছে কিন্তু ওখানে নিয়ে চলে আসবে। তার মানে আমাদের যে ডেটা স্ট্রাকচার আছে সেই ডেটা স্ট্রাকচারে যেখানেই থাকি, আমি বারবার এরকম এই এই আমি যদি এটাকে সরাই, এরকম স্ক্রল করে 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 ওপর নিচ এরকম করে দেখবো না, আমি দুটো বাটন ইউজ করব, একটা হচ্ছে কন্ট্রোল হোম আর একটা হচ্ছে কন্ট্রোল এন্ড। কন্ট্রোল হোম কি করবে, ফার্স্ট সেলে নিয়ে চলে যাবে যেখান থেকে ডেটাটা শুরু হচ্ছে, আর কন্ট্রোল এন্ড কি করবে, কন্ট্রোল এন্ড হচ্ছে যেখানে তোমার ডেটা শেষ হচ্ছে বা যেখানে তুমি লাস্ট কাজ করছিলে তোমাকে সেখানে নিয়ে চলে যাবে। তো দিস ইজ দ্য বিউটি অফ দিস টু ফাংশনস। এবার কোয়েশ্চেন হচ্ছে যে আজকে আমাদের প্রথমেই থাকবে যে আমি ডেটাটাকে কেমন করে প্রেজেন্ট করব। তা আমি ডেটাটাকে কত সুন্দর করে সেল ফরম্যাটিংটা করতে পারি। প্রথমেই হচ্ছে আমি ডেটাটাকে প্রথমে সিলেক্ট করার জন্য আমি কি বলেছি, কন্ট্রোল শিফট রাইট অ্যারো, কন্ট্রোল শিফট রাইট অ্যারো যদি তুমি ক্লিক করো, তোমার প্রথম যে পুরো রো গুলো সব কটা, সরি কলাম গুলো সব কটা কলাম কিন্তু সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল শিফট রাইট অ্যারো, ঠিক আছে, কন্ট্রোল শিফট রাইট অ্যারো, কন্ট্রোল শিফট তারপরে ডাউন, একবার কন্ট্রোল শিফট রাইট অ্যারো তারপরে কন্ট্রোল শিফট ডাউন, তাহলে কন্ট্রোল শিফট রাইট অ্যারো মারলাম, আমার ওপরটা সিলেক্ট হয়ে গেল, কন্ট্রোল শিফট ডাউন মারলাম, আমার নিচ অব্দি পুরো সিলেক্ট হয়ে গেল, তাহলে আমার ডেটাটা পুরোপুরি সিলেক্ট হয়ে গেল। এটা কেন আমি বলছি, এখানে মনে হচ্ছে যে স্যার মাত্র তো 11খানা আছে, এটা তো আমি এমনি এরকম করে করে করতে পারতাম, কিন্তু সবসময় তো 11টা থাকবে না, যখন রিয়েল লাইফে কাজ করবে অ্যাকচুয়াল ডেটা নিয়ে সেখানে হয়তো 11,000 থাকবে বা সেখানে হয়তো 25টা কলাম থাকবে, তা আমি কি বারবার গিয়ে স্ক্রল বারটাকে এরকম করে ঘুরিয়ে সে প্রত্যেকটাকে সিলেক্ট করব, তার উত্তর হচ্ছে না। আমি কি করব, ফার্স্ট সেলে যাব, কন্ট্রোল আর শিফট প্রেস করব, দিয়ে রাইট অ্যারো ক্লিক করব, যেই কন্ট্রোল শিফট রাইট অ্যারো মারবো আমার কাছে প্রথম কলামগুলো কিন্তু সব সিলেক্ট হয়ে যাবে, দিয়ে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো মারবো, তাহলে আমার কাছে পুরো ডেটাটাই সিলেক্ট হয়ে যাবে, আমার কাছে যত বড়ই ডেটা থাকুক পুরোটা সিলেক্ট হয়ে যাবে। প্রথমেই যেটা করে মানুষ প্রফেশনাল লুক দেওয়ার জন্য, প্রথমে হচ্ছে আমরা ডেটাটাকে মিডিল অ্যালাইনমেন্ট করব। দেখো একটা মিডিলে আছে, একটা লেফটে আছে, একটা প্রাইসটা আবার রাইটে আছে, ডিসকাউন্টটা আবার রাইটে আছে, এরকম করে করে বাজেভাবে দেখতে আছে। তা আমরা কি করব, আমরা একটা মিডিল অ্যালাইনমেন্ট করব। মিডিল অ্যালাইনমেন্ট মানে আমরা এখানে দেখো তোমাদের অ্যালাইনমেন্ট বলে যে গ্রুপটা আছে, এই অ্যালাইনমেন্ট বলে গ্রুপটার মধ্যে তোমাদের কাছে এতগুলো অপশন আছে, লেফট অ্যালাইনমেন্ট, মিডিল অ্যালাইনমেন্ট আর একটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট। আমরা সবসময় ডেটাটাকে মিডিল অ্যালাইনমেন্টে ক্লিক করব, মিডিল অ্যালাইনমেন্টে ক্লিক করলে আমার ডেটাটা পুরো মিডিল হবে, একদম পুরো পরিষ্কার হবে, এবার আমার ডেটাটা দেখতে সুন্দর লাগছে। আমার যখন এতক্ষণ যেভাবে ছিল, আমি যদি কন্ট্রোল জেড করি, এতক্ষণ পুরো আমার একটা জিনিস বাদিকে আছে একটা ডান দিকে আছে এরকম করে করেছিল। আমি মিডিল অ্যালাইনমেন্ট যেই ক্লিক করব, মিডিল অ্যালাইনমেন্ট করলে আমার যে ডেটাটা থাকবে সেই ডেটাটা একটা প্রপার লুক পাবে, একটা প্রফেশনাল লুক পাবে, এবং তাতে কি হবে, তাতে যে হ্যাঁ আমার একটা পার্টিকুলার একটা স্ট্রাকচারের মধ্যে একটা বডির মধ্যে আমার কিন্তু ডেটাটা তার মানে সাজানো। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে যে আজকে এরকম যদি ডেটাটা থাকতো, এরকম ধরো ডিসকাউন্টটা এরকম অর্ধেক দেখা যাচ্ছে না, কালকে যেরকম দেখাচ্ছিলাম এমপ্লয়িটা অর্ধেক দেখা যাচ্ছে না, এরকম ভাবে ডেটাটা ছিল, তাই এক্ষেত্রে ডিসকাউন্ট আমি বুঝতেই পাচ্ছি না, প্রাইসের পর কি কলাম আছে আমি বুঝতেই পাচ্ছি না, আমি যতক্ষণ না কলামটায় ক্লিক করছি আমি নামটা দেখতেই পাচ্ছি না। আমি কি করব, আমি আবার ডেটাটাকে সিলেক্ট করব, ফুল ডেটাটাকে সিলেক্ট করে এইখানে তোমরা দেখতে পাচ্ছ সেলস বলে একটা অপশন আছে, সেলস, আবার এই হোম ট্যাবের আন্ডারে রিবানগুলোর মধ্যে সেলস বলে একটা গ্রুপ আছে, এই সেলস গ্রুপে আমরা ফরম্যাটে ক্লিক করব, ফরম্যাট, যেই ফরম্যাটে ক্লিক করব আমাদের কাছে অপশন আসবে অটো ফিট রো হাইট, অটো ফিট কলাম উইথ। তার মানে আমার হয়তো রোয়ের হাইট কাকে বলছে, একটা রোয়ের হাইট মানে হচ্ছে এই ডিস্টেন্সটাকে আমি বলছি রোয়ের হাইট, আর উইথ মানে কি কলামের উইথটা হচ্ছে এই ডিস্টেন্সটাকে আমি বলছি কলামের উইথ। তো আমার যে ডেটাটা আছে তার মধ্যে অনেক কটাই এরকম আজে বাজে ভাবে মানে একটা মানে একটা বাজে ভাবে একটা মানে সাজানো আছে। তো আমি কি করতে পারি, আমি যেটা তার জন্য ফার্স্ট কাজ করতে পারি, আমি আইটেম পুরোটাকে সিলেক্ট করে আমি ফরম্যাটে যাব, একবার অটো ফিট রো হাইটে ক্লিক করব, দেখো অটোমেটিক্যালি রো হাইটটা আমার সব যা যা নাম্বার ছিল সব একদম পরিষ্কার হয়ে গেল। আবার ফরম্যাটে যাব, অটো ফিট কলাম উইথে ক্লিক করব, দেখো অটো ফিট কলাম উইথে ক্লিক করলাম, এইবার আমার কাছে আইটেম প্রাইস ডিসকাউন্ট মানে যার যতটা লাগবে এক্সেল বাই ডিফল্ট তাকে ততটা দিয়ে দেয়।
যার যতটা লাগবে এক্সেল বাই ডিফল্ট তাকে ততটা দিয়ে দেয়, ঠিক আছে। আমি আরো কিছু অপশনস তোমাদেরকে শিখিয়েছিলাম, যেরকম হচ্ছে র্যাপ টেক্সট, কালকে শিখিয়েছিলাম যে র্যাপ টেক্সট করতে পারো, তাহলেও অনেক সময় দেখতে পারবে। তো যাই হোক, আমার কাছে এই ডেটাটা যখন এলো, আমি এটাম করে গিয়ে এখানে ফরম্যাটে গিয়ে অটোফিট কলাম উইথে একবার ক্লিক করব, আর একবার রো হাইটে ক্লিক করব। তাহলে আমার কাছে অটোফিট রো হাইট আর কলাম উইথ করলেই আমার কাছে ডেটাটা এবার একদম একটা পরিষ্কার ফরম্যাট পাবে। সেকেন্ড যে কাজ, তার মানে আমরা ফার্স্ট করলাম যে ডেটাটাকে সাজালাম, মানে প্রথমে একটা মিডিল অ্যালাইনমেন্ট করলাম এবং রো হাইট আর এটাকে সিলেক্ট করলাম। আজ থেকে কিছুদিন বাদে যখন ক্লাসটা আরো কিছুদিন এগিয়ে যাবে, তখন আমরা এই ফরম্যাটে আর ক্লিক করব না। আমরা কি করব, আমরা এই ডেটাটাকে পুরো সিলেক্ট করব। যেই সিলেক্ট করব, আমি অল্ট চিপবো, আমার কিবোর্ডে অল্ট প্রেস করব। অল্ট প্রেস করলে আমাকে বলছে হোমের জন্য এইচ টিপুন, আমি অল্টের পর এইচ টিপবো। এইচ টেপার পর আমাকে এখানে বলছে ফরম্যাটের জন্য ও টিপুন, আমি ও প্রেস করব। ও প্রেস করার পর আমাকে এখানে বলছে আপনি যদি অটোফিট কলাম উইথ, মানে কলাম উইথটাকে যদি তুমি ঠিক করতে চাও আই প্রেস করো, আর রো হাইটটাকে যদি ঠিক করতে চাও এ প্রেস করো। তাহলে আমি এখানে আই প্রেস করে দেবো। তা যেই আই প্রেস করে দিলাম, আমার সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি এটা ঠিক হয়ে যাবে। তার মানে এগুলো হচ্ছে খুব মানে যত শর্টকাটসে করা যায়। আমি বারবার বলছিলাম মাউস যত কম ব্যবহার করব তত ভালো, যত আমি কিবোর্ডসের ওপর ডিপেন্ডেবল হব, কিবোর্ড দিয়ে যতটা আমি শিখবো ততটা হচ্ছে সবচেয়ে তাড়াতাড়ি আমি এফিসিয়েন্টলি কাজ করতে পারবো। যাই হোক, এইবার আমি যেটা করতে পারি, আমি এই আইটেমগুলোকে সিলেক্ট করে নিলাম। আমি এটাকে প্রথমে সিলেক্ট করে নিলাম। আমাদের হোম ট্যাবের আন্ডারে ফন্ট বলে একটা গ্রুপ আছে। এই ফন্ট গ্রুপে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি, প্রত্যেকটা জিনিসের ফন্ট চেঞ্জ করতে পারি। এটা খুবই কমন একটা ব্যাপার বা খুবই কমন ইয়ে। আমি তোমাদের সবাইকে বলছি, যখন তোমরা কোনো একাডেমিক কাজ করবে, কেউ যখন কোনো একাডেমিক কাজ করবে, যারা একাডেমিকের সাথে মানে এখনো পড়াশোনা বা সবাই এখানে আশা করি সবাই পড়াশোনার সাথেই যুক্ত, আর যদি কেউ চাকরির সাথে যুক্ত থাকো, যখন কোনো একাডেমিক কাজ করবে সবসময় ফন্টটা রাখবে টাইমস নিউ রোম্যান। অলওয়েজ দিস ইজ অ্যান একাডেমিক ফন্ট। তোমরা যখনই কোনো একাডেমিক রিলেটেড কাজ করবে সবসময় রাখবে টাইমস নিউ রোম্যান। দেখো টাইমস নিউ রোম্যান আমাদের কাছে চলে এসছে। আর সাইজ সবসময় তার রাখবে হচ্ছে সামথিং 12.12 রেখে দেবে, সবচেয়ে ভালো 12 রেখে দেবে। তাহলে আমার কাছে টাইমস নিউ রোম্যান আর 12 রেখে দেবে যদি কোনো একাডেমিক কাজ করো। আর যদি তোমাদের কোনো রকম কেউ ইন্ডাস্ট্রিতে এখন আছো, বা কেউ হয়তো যদি এখানে কেউ থাকো যে জব করছো, তারা সবসময় চেষ্টা করবে যে আমরা এরিয়াল বা আমরা ক্যালিবারি এই দুটোতে ইউজ করব। এরিয়াল বা ক্যালিবার, তো এই দুটোকে ইউজ করব। কিন্তু আমি মানে ইন্ডাস্ট্রিতে অনেক কিছু ইউজ করা যায়, তাতে খুব একটা সমস্যা হয় না। কিন্তু বিষয়টা হচ্ছে কেউ যদি মানে একাডেমিক রিলেটেড কাজ করো, তাহলে কিন্তু তারা টাইমস নিউ রোম্যানটাকে বেশি প্রেফার করবে। হলো আমাদের কাছে, এটাও আমাদের কাছে পরিষ্কার দেখিয়ে দিচ্ছে। এইবার আমরা যেটা করব, এই সেলগুলোকে সিলেক্ট করে মানে আমাদের ডেটাটাকে পুরো সিলেক্ট করে আমরা ফন্টের আন্ডারে এর মধ্যে দেখো একটা অপশন আছে বটম বর্ডার, আমরা বর্ডার দেব, সেলটাকে পুরো বর্ডার দেব। তাহলে এই বটম বর্ডারে ক্লিক করলাম, এখানে আমার কাছে একটা অপশন আছে অল বর্ডার্স, মানে আমার কাছে পুরো এক্সেল শিটটা কিন্তু বর্ডার্স এর মতন দেখতে হয়ে যাবে। তাহলে আমি এখানে যদি অল বর্ডার্স দিই, তাহলে আমার কাছে পুরো, এইবার দেখো আমার ডেটাটা, নাও মাই ডেটা লুকস ভেরি প্রফেশনাল। যে আমার কাছে একটা ডেটা সাজানো আছে, তার মধ্যে বর্ডার দেওয়া আছে। বর্ডার দেওয়া থাকলে তার মধ্যে আমি সেগুলোকে পুরো মিডিল অ্যালাইনমেন্ট করেছি, তাদের রো হাইটটাকে ঠিক করেছি, তাদের কলাম উইথটাকে ঠিক করেছি, তারপরে আমি কিন্তু সেটাকে বর্ডারও দিয়ে দিয়েছি। তা বর্ডার দিয়ে আমি কিন্তু কি করলাম, বর্ডার দিয়ে পুরো জিনিসটাকে আরো বেশি প্রফেশনাল লুক দিলাম, ঠিক আছে। এবার বর্ডার দিতে পারো বা বর্ডার নাও দিতে পারো। কারো যদি মনে হয় যে না বর্ডারটা উড়িয়ে দেবো, তাহলে এগেন সিলেক্ট দো সেলস, আবার এখানে চলে যাবে, এই বর্ডার এখানে চলে যাবে, এখানে আমাদের নো বর্ডার বলে একটা অপশন আছে, নো বর্ডারে ক্লিক করবে, তাহলে বর্ডারটা উড়ে যাবে, ঠিক আছে। কিন্তু আমি সবসময় বলবো, যখন কোনো কাজ করছো, কোনো ডেটা প্রেজেন্টেশন দিচ্ছ, বর্ডারটাকে অবশ্যই দিয়ে দেবে। বর্ডারটা দিলে ইট লুকস ভেরি প্রফেশনাল, এবং এটা একটা প্রফেশনাল মুভও বটে, যে এটা দেখতেও ভাল লাগে বা ইয়ে করতেও মানে মানে যে প্রেজেন্টেশনটাও ভাল লাগে। তো এবার অনেক সময় হয় আমরা নর্মাল এক্সেল তো তোমরা এখানে সবাই ভালোভাবেই দেখেছো যে একটা এক্সেল ওয়ার্কবুক কেমন দেখতে হয়, এরকম মানে সব কটাতে এরকম করে সেলস থাকে। কিন্তু আমরা অনেক সময় এই রকম ওয়ার্কবুক না করে আমরা পুরো সাদা ওয়ার্কবুক নিতে পারি, মানে হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ডের ওয়ার্কবুক নিতে পারি। সেটার জন্য আমরা কি করি, সেটার জন্য আমাদের ভিউ ট্যাবে যেতে হবে। এই যে ভিউ ট্যাব, হোমের পাশে ইনসার্ট, এরকম করতে 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 ভিউ ট্যাবে যেতে হবে। ভিউ ট্যাবে আমাদের কাছে শো বলে একটা অপশন আছে, শো বলে একটা গ্রুপ আছে, অপশন ঠিক না, গ্রুপ আছে। এই শো বলে গ্রুপের আন্ডারে দেখো গ্রিড লাইন্স বলে একটা অপশন আছে, গ্রিড লাইন্স। তাহলে আমি হোমের পাশ থেকে গেলাম ভিউ ট্যাবে, ভিউ ট্যাবের মধ্যে আমার একটা গ্রুপ আছে, সেই গ্রুপটা হচ্ছে শো। সেই শো এর মধ্যে আমাদের কাছে গ্রিড লাইন্স বলে একটা আছে, আমি গ্রিড লাইন্সটাকে যদি
এখানে ক্লিক করা আছে গ্রিড লাইন্সটা, আমি যদি এটাকে গ্রিড লাইন্সটাকে অফ করে দিই, দেখো আমার এক্সেল শিটের পুরো হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয়ে গেল, এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয়ে গিয়ে শুধু আমার ডেটাটা শুধুমাত্র একটা বর্ডারের মধ্যে রয়ে গেল। তার মানে বর্ডার দেওয়ার সুবিধা হচ্ছে এটাই। তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম সময় আমরা যখন কাজ করি তখন অনেক সময় কিন্তু মানে ইন্ডাস্ট্রি লেভেলে যখন কাজ হয় তখন এই গ্রিড লাইন্সটাকে কিন্তু সরিয়ে দেয়। তার কারণ হচ্ছে আমরা কিছুদিন পরই যখন ড্যাশবোর্ড বানাবো, এক্সেল থেকে বিভিন্ন রকম চার্ট, গ্রাফস, হ্যান ত্যান বানাবো, তো যখনই আমরা বিভিন্ন রকম ড্যাশবোর্ডস তৈরি করব, when we make those types of dashboards, তখন কিন্তু আমরা এরকম একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নেব। কারণ কি, আমার নর্মাল ব্যাকগ্রাউন্ডের থেকে এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর একটা চার্ট বা গ্রাফ দেখতে অনেক সুন্দর লাগে। তো এবার কোশ্চেন হচ্ছে, যদি আমি এরকম মানে এই ডেটাটার উপর একটা যদি আমি এক্ষুনি একটা চার্ট বা কলাম বানাই, তাহলে এই ডেটাটার উপর যদি আমি বানাই তাহলে আমি যদি হোম ট্যাবে গিয়ে এটার বর্ডারটাকে উড়িয়ে দিই, এটা নো বর্ডার করে দিই, তাহলে দেখো আমার ডেটাটা কেমন একটা দেখতে লাগছে, মানে মানে এক্সেল শিটটাই বোঝা যাচ্ছে না যে কোনটা কার কোন কলামে আছে, কোনটা ঠিকভাবে আছে, কি আছে। তো দিস ইজ ওয়াই বর্ডার ইজ ইম্পর্টেন্ট। বর্ডারটা সবসময় কিন্তু তোমরা তাহলে প্রেফার করবে এবং দেবে। তার মানে বর্ডারটা যেন কখনো মিস করবে না ওয়েন এভার ইউ আর প্রেজেন্টিং সাম ডেটা। আবার গ্রিড লাইন্সে গেলাম, গ্রিড লাইন্সে গিয়ে এখানে আমি এটাকে ক্লিক করে দিলাম, আমার আবার নর্মাল এক্সেলই হয়ে গেল। ঠিক আছে, মানে আমরা এটা করি বেশিরভাগ সময় যখন আমরা বিভিন্ন ড্যাশবোর্ডস তৈরি করি, ওয়েন উই মেক গ্রাফ, বার্স, চার্টস, এগুলো আমরা বিভিন্ন রকম বানাই, তখন কিন্তু আমরা এই গ্রিড লাইন্সটাকে সরিয়ে দিই। ঠিক আছে, তো দিস ইজ দ্য থিং। আমরা তার মানে প্রথমে অ্যালাইনমেন্টটা দেখবো। অ্যালাইনমেন্ট, তাহলে অ্যালাইনমেন্ট আমাদের রাইট লেফট যাই থাকুক আমরা একটু মিডিল করে নেব, বা রাইট কোনো যেটা করবে একটাই করবে। মানে আমি তোমাদেরকে প্রেফার করব যে তুমি একটা একটা কলামের মধ্যে এটা লেফট করে দিলে, আবার পরের কলামে এটাকে রাইট করে দিলে, তার পরের কলামটা মিডিল করে দিলে, ওরকম করে দেখতে খারাপ লাগে। যদি লেফট থাকে প্রত্যেকটা লেফট করবে। মিডিলটা আমি খুব প্রেফার করি, কারণ কি দেখতে অনেক বেশি ভাল লাগে, অনেক বেশি একদম পরিষ্কার বোঝা যায়। আর যদি লেফট করো তাহলে পুরোটাই লেফট করবে, এবং করার পর অবশ্যই যেটা করবে সেটা হচ্ছে সেলগুলোর উপর একটা বর্ডার দিয়ে দেবে। তাহলে দিস ইজ দ্য থিং হুইচ ইউ ক্যান ডু। ঠিক আছে, অ্যালাইনমেন্টের মধ্যে আরেকটা অপশন আছে। ধরো এই সেলস কলামটাকে আমি বড় করে দিলাম, একটা কলাম বড় করে কি করে, এরকম ধরে আমি টেনে দেবো, কলামটাকে বড় করে ধরে টেনে দেবো। আমি ফার্স্ট সেলটাকে সিলেক্ট করলাম। অ্যালাইনমেন্টে দুটো অপশন আছে, মানে আমি যদি মানে ইয়ের দিকে যেতে চাই, মানে লেফটের দিকে যেতে চাই, আমি এটার দিকে ক্লিক করব। আর আমি যদি রাইটের দিকে যেতে চাই তাহলে আমি এটার দিকে ক্লিক করব। দেখো আমি যত এরকম টিপছি মানে আমার এটা রাইটের দিকে মুভ হচ্ছে। ঠিক আছে, তোমার হয়তো এরকম ভাবে মানে একটা প্রেজেন্টেশন বানাচ্ছ, সেখানে হয়তো এরকম ইউ আর জাস্ট মেকিং লাইক আ স্টেপ, একটা স্টেপের মতন তৈরি করছো। তো সেখানে তুমি এটাকে মুভ করে করে এটাকেও মুভ করাতে পারো, এটাকেও মুভ করাতে পারো, প্রত্যেকটাকে তাহলে মুভ করাতে পারো। তাহলে মুভটা আমরা কি করি, আমাদের যদি কোনো পার্টিকুলার কাস্টম মুভ করতে হয়, কাস্টম মুভ ইন দ্য সেন্স, আমি যদি এটাকে এখন লেফট অ্যালাইনমেন্ট দিয়ে দিই তাহলে এটা পুরোপুরি লেফটে চলে যাবে, আবার মিডিল দিয়ে দিলে পুরোপুরি মিডিলে চলে আসবে, আবার রাইট দিয়ে দিলে পুরোপুরি রাইটে চলে আসবে। কিন্তু আমি না, আমি দুটোর মাঝখানে মাঝখানে রাখতে চাইছি, তখন আমি কি করব, তখন আমি এটাকে এরকম ধরে 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 আমি কিন্তু এই অ্যালাইনমেন্টের আন্ডারে এটা দ্বারা আমি কিন্তু এই কাজটা করতে পারি, এবং আমি সেটাকে একটা প্রপার নিজের মতন করে কোথায় রাখবো না রাখবো সেটা কিন্তু আমি ডিসাইড করতে পারি। তো দিস ইজ দ্য থিং, অ্যালাইনমেন্টের মধ্যে আমাদের রাইট, লেফট আর মিডিল, আর আমরা যদি নিজেদের মতন মুভ করতে চাই সেটাকেও আমরা করতে পারি। আমরা যদি নিজেদের মতন ইয়ে করতে চাই তাহলে আমরা মুভ করতে পারি। আর একটা জিনিস অ্যালাইনমেন্টের মধ্যে, এই তিনটে জিনিস কি শো করে, অ্যালাইনমেন্টের মধ্যে তিনটে জিনিস কি শো করে। ধরো আমি একটা টেক্সট এখানে লিখছি সায়ক, আমার নামটা লিখছি সায়ক, এবং আমি এটাকে একটু বড় করে দিচ্ছি। ঠিক আছে, এটাকে আমি এই এটাকে আমি একটু বড় করে দিচ্ছি, সায়ক। তা সায়ক বলে যে কথাটা আছে, এ কোথায় আছে, একদম নিচে বসে আছে, একদম নিচে। আমি চাইছি না এই বক্সটার মাঝখানে থাকুক সায়কটা, তাহলে দেখতে ভাল লাগবে। আমার যে সায়ক কথাটা আছে সেটা মাঝখানে বসে আছে, তো আমার বক্সটার মাঝখানে থাকুক তাহলে দেখতে ভাল লাগবে। আমি জাস্ট এখানে গিয়ে ক্লিক করতে পারি। এই যে তিনটে অপশন, এটা জাস্ট লাইক আ স্টেপ, মানে আমি যদি এটাকে মাঝখানটা ক্লিক করে দিই তার মানে আমার এটা দেখো সায়কটা মিডিলে উঠে যাবে, এবং সায়ককে যদি আমি মিডিল অ্যালাইনমেন্ট দিই তাহলে সায়কটা এরকম বক্সের মাঝখানে থাকবে। তাহলে আমাকে কি করতে হবে, সায়কটাকে যদি আমি দেখতে চাই যে আমার এরকম মাঝখানে কোণে পড়ে আছে, আমি যদি এটাকে মিডিলে বসাতে চাই তাহলে হোয়াট আই ক্যান ডু, আমি এখানে প্রথমে সেন্টারে মুভ করব। সেন্টারে মুভ করার পর আমার তার ওপরেই একটা অপশন আছে, যেই অপশনটা আমাকে কি করে, মিডিল অ্যালাইনমেন্ট দেয়। যেই অপশনটা আমাকে কি করে, মিডিলে অ্যালাইনমেন্ট দেয়। তাহলে আমি মিডিল অ্যালাইনমেন্ট মানে কিন্তু এখানে এই মিডিল অ্যালাইনমেন্ট না, এই মিডিল মানে যে সেন্টারে মুভ করলো আমার কন্টেন্টটাকে, আমি যা লিখেছি সেটাকে আমাকে সেন্টারে মুভ করলো। এই মিডিল অ্যালাইনমেন্ট মানে তোমার যে গোটা সেলটা আছে তার মাঝখান করে বসিয়ে দেবে। তাহলে আমি এখানে যেই ক্লিক করব মাঝখানে চলে গেল। আর আমি যদি চাই না সায়কটা একদম ওপরে থাকুক, তাহলে আমি তার ওপরে যে আছে টপ অ্যালাইনমেন্ট, এই টপ অ্যালাইনমেন্টের উপর ক্লিক করব, তাহলে সায়কটা একদম ওপরে মুভ করে যাবে। তা আমার যদি এখানে সায়কের জায়গায় মানে আমার যদি এই রোটাকে যদি এই রোটাকে যদি আমি ভাবি, এই আইটেম, প্রাইস, ডিসকাউন্ট,
এই রোটাকে যদি আমি ভাবি, এই রোটাকে যদি আমি দেখি, সেখানে আইটেম, প্রাইস, ডিসকাউন্ট, অর্ডার আইডি, এমপ্লয়ি, পারফরমেন্স স্কোর, সেলস, এই প্রত্যেকটা দেখো আলটিমেটলি আমার কিন্তু সব মাঝখানেই বসে আছে। তা আমি যদি চাই এগুলোকে সবকটা একদম নিচে করে থাকবে, মানে একদম বটমে থাকবে, তাহলে আমি বটম অ্যালাইনমেন্টে ক্লিক করব, তাহলে আমার এখানে বটমে চলে গেল। আমি যদি চাই যে না এরকম দেখতে ভালো লাগছে না, এটা মিডিলে থাকুক, তাহলে মিডিল অ্যালাইনমেন্টে ক্লিক করবো, তাহলে ওপরে চলে গেল। তাহলে দিস ইজ হাউ ইউ ক্যান ম্যানিপুলেট ইউর ডেটা অ্যান্ড মেক ইউর ডেটা সাম টু লাইক সাম লাইক একটা প্রফেশনাল লেভেল অব্দি তুমি নিয়ে যেতে পারবে। একটুখানি একটু প্রফেশনাল লেভেল অব্দি তোমরা এটাকে পুশ করতে পারবে। ইউ ক্যান পুশ ইউর ডেটা ইন্টু আ প্রফেশনাল লেভেল, একটুখানি প্রফেশনাল ভাবে সাজাতে পারবে। দিস ইজ হোয়াট অ্যাবাউট অ্যালাইনমেন্ট। দেয়ার ইজ ওয়ান মোর থিং উইচ আই শুড সে দ্যাট আমার আরেকটা অ্যালাইনমেন্টের উপর আরেকটা সুন্দর জিনিস আছে। ধরো আমি এখানে একটা সেলে লিখছি সায়ক, বাট আই নিড আমার এই সায়ক কথাটা যেরকম ভাবে লেখা আছে আমার একটুখানি অন্যরকম ভাবে চাই। অন্যরকম ইন দ্য সেন্স আমার এটা একটুখানি মানে 360 মানে একটুখানি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে ঘুরে যাবে সায়ক কথাটা। তাহলে আমি এরকম করে পরপর পরপর নামগুলো দেখতে চাই, ঠিক আছে? তাহলে আমি কি করতে পারি, এখানে আমার কাছে একটা অপশন আছে দেখো, ওরিয়েন্টেশন। উই ক্যান গো টু দিস ওরিয়েন্টেশন। সব কিন্তু হোম ট্যাবের আন্ডারে অ্যালাইনমেন্টে কাজ হচ্ছে। এই ওরিয়েন্টেশন বলে একটা অ্যাপ আছে, ঠিক আছে? ওরিয়েন্টেশন বলে একটা ট্যাবের আন্ডারে ওরিয়েন্টেশন বলে একটা ফাংশন আছে। ওই ওরিয়েন্টেশন কি করে, ওরিয়েন্টেশন আমার নামটাকে যদি আমি চাই এটাকে আমাকে 45 ডিগ্রি ঘুরিয়ে দেবে। কেমন? আমি ওরিয়েন্টেশনে যাব, ওরিয়েন্টেশনে ক্লিক করব, এখানে আমার কাছে অপশন আসছে অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ আর অ্যাঙ্গেল ক্লকওয়াইজ। নিশ্চয়ই আমরা ক্লকওয়াইজ কাউন্টার ক্লকওয়াইজ জানি। কাউন্টার ক্লকওয়াইজ মানে আর ক্লকওয়াইজ মানে আমরা সবাই জানি। ক্লকওয়াইজ মানে আমাদের ঘড়ির কাঁটা যেরকম ঘুরছে, আর যদি অ্যান্টাই ক্লকওয়াইজ হতে যায় তাহলে আমরা আমাদের ঘড়ির কাঁটা যদি উল্টো দিকে বিপরীত ভাবে ঘুরছে। তা আমি যদি সায়ক বলে নামটাকে একটুখানি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিতে চাই, কেমন ঘুরিয়ে দিতে পারি? আমি বললাম যে অ্যাঙ্গেলটা আমার কাউন্টার ক্লকওয়াইজ করো, এবং অ্যাঙ্গেলটা আমার কাউন্টার ক্লকওয়াইজ, তাহলে সায়কটা কিন্তু ঘুরে গেল। অ্যাঙ্গেলটা আমার কাউন্টার ক্লকওয়াইজ করো এবং আমার কিন্তু আমার অ্যাঙ্গেল সায়ক নামটা কিন্তু আমার পুরোপুরি ঘুরে গেল। তো এটা কোথায় দেখতে ভাল লাগে? এটা সবসময় ভাল লাগে হচ্ছে আমাদের হেডিং এর মধ্যে, কলামস এর মধ্যে। ইফ উই ডু দিস ইন আওয়ার কলামস ইট লুকস ভেরি বিউটিফুল। আমি পুরো কলামটাকে, সবকটা কলামকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ওরিয়েন্টেশনে গেলাম। সবকটা ওরিয়েন্টেশনে গিয়ে আমি এখানে অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ করে দিলাম। যেই অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ করে দিলাম, ইউ ক্যান সি আমার প্রত্যেকটা দেখো কেমন করে পুরো ওপরে হেডিংটা কিন্তু মানে আইটেম, প্রাইস, ডিসকাউন্ট, অর্ডার ডেট, এমপ্লয়ি, পারফরমেন্স স্কোর, সেলস প্রত্যেকটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তাহলে সবসময় এটা আমরা হেডিং এ করি, কোনোদিন আমরা কিন্তু নর্মাল ডেটার ওপর করি না। নর্মাল ডেটার ওপর আমরা কখনই করি না, তার কারণ হচ্ছে এটা আমাদের হেডিং এই দেখতে সুন্দর লাগে বা হেডিং এই আমাদের ভাল লাগে। যে আমরা যখনই কিছু করি তখন আমরা হেডিংটাকে সিলেক্ট করি, হেডিংটাকে সিলেক্ট করে এইটা ওরিয়েন্টেশন মাথায় রাখবে, ওরিয়েন্টেশন ওরিয়েন্টেশন তাহলে আমাদের কিন্তু কাজে লাগে। তাহলে একবার যদি চোখ মানে কুইক রিক্যাপ নিয়ে নিই, তাহলে আমাদের কি কি লাগে? এটা হচ্ছে আমাদের রাইট অ্যালাইনমেন্ট, মানে আমি যদি কোনো জিনিসকে রাইটে লিখতে চাই। এটা হচ্ছে আমাদের সেন্টার, মানে আমি যদি কোনো জিনিসকে সেন্টারে রাখতে চাই। এটা হচ্ছে আমাদের লেফট, যদি আমি কোনো জিনিসকে লেফটে করতে চাই। এই দুটো আমার কি কাজ করে, এই দুটো জয়েন্টলি আমার কাজ করে হচ্ছে আমি যদি কোনোটাকে কাস্টম ভাবে নিজের মতন করে মুভ করতে চাই, মানে মাঝখানেও রাখবো না, ডান দিকেও রাখবো না, বা পুরোপুরি বাদিকে রাখবো না, আমি মাঝখান আর বাদিকের মধ্যে একটা কোনো জায়গায় রাখবো, বা ডান দিক আর মাঝখানের কোনো একটা মধ্যিখানের জায়গায় রাখবো, তাহলে এটা আমাদেরকে হেল্প করে। এই তিনটের কি কাজ? এই তিনটের কাজ হচ্ছে আমার যে লেখাটা আমি লিখেছি সেটা বটমে থাকবে, না একদম আপমোস্ট জায়গায় থাকবে, নাকি একদম ডাউনে থাকবে। এই তিনটের কাজ হচ্ছে এটা। আর লাস্ট আমাদের কি? লাস্ট আমাদের হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন আমরা কোথায় ব্যবহার করি? ওরিয়েন্টেশন ব্যবহার করি কোনো লেখাকে যদি আমি কোনোভাবে সেটাকে আমি ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ আমি সেটাকে সাজাতে চাই। তার মানে আমি আমার হেডিংটাকে এরকম করে সাজাতে চাইছি, তাই আমার হেডিংটা দেখতে খুব সুন্দর লাগছে, যে আইটেম, প্রাইস, ডিসকাউন্ট, অর্ডার ডেট, এমপ্লয়ি, পারফরমেন্স স্কোর, সেলস। তাহলে এটা আমার আলটিমেটলি খুব দেখতে খুব সুন্দর লাগছে। তার মানে কি এটাকে আমি যেরকম ভাবে সাজাচ্ছি সেটাকে আমার কাছে কিন্তু পর 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 আমি কিন্তু দেখতে আমার কাছে অনেক মানে অনেক প্রফেশনাল লাগছে। তাহলে দিস ইজ হোয়াট উই ক্যান ডু উইথ অ্যালাইনমেন্ট। আর অ্যালাইনমেন্টে র্যাপ টেক্সট অলরেডি কালকে শিখিয়েছি। র্যাপ টেক্সটের কাজ কি? আমি যদি কোনো জিনিস হয়তো আমার কাছে মানে একটা সেলের মধ্যে হয়তো আমি ছোট্ট কিছু লিখলাম, আমি হয়তো লিখলাম সায়ক, এবং এই সায়কটা যদি আমার কাছে পুরোপুরি একটা সেলের মধ্যে অনেক সময় না ধরে, মানে সায়কটা আইতে লেখা আছে না জেতে লেখা আছে আমি ঠিক বুঝতে পারছি না, তো আমি যা সায়কের ওপর ক্লিক করে আমি র্যাপ টেক্সটে ক্লিক করে দিতে পারি। তাহলে কি করবে র্যাপ টেক্সট? কি করবে, এটাকে আমার কাছে একটা মানে সেলটাকে বড় করে দেবে এবং পুরো নামটাকে দেখাবে, পুরো জিনিসটাকে শো করবে। তাহলে র্যাপ টেক্সটের এটা কাজ। আর একটা জিনিস যেটা রয়ে গেল সেটা হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টার।
মার্জিন সেন্টার মানে হচ্ছে ধরো আমি দুটো সেল মিলিয়ে আমি এই কটা সেলের মধ্যে কিছু একটা লিখতে চাই, কোন একটা পার্টিকুলার সেলে না। সামওয়ান ইজ জয়নিং আই থিংক। ধরো আমি এই দুটো সেল মানে আমি এই সব কটা সেল মিলিয়ে কিছু লিখতে চাই, এতগুলো সেল মিলিয়ে কিছু লিখতে চাই। তো তুমি তো লিখতে পারলে ধরো এখানে একটা লিখলে সায়ক এরকম করে, বা তুমি একটা তোমার পুরো নাম আর অ্যাড্রেস লিখছো, নেম সায়ক ঘোষ, এমএসসি ইকোনমিক্স, আমি আমার কোয়ালিফিকেশন সবকিছু এরকম পরপর পরপর লিখছি। কিন্তু আমি চাইছি যে আমার লেখাটা তো কেমন একটা মানে ইয়ের মতন লাগছে, আমার তো লেখাটা মানে একটা সেলের মধ্যে কেমন ইয়ে করে লাগছে। তা আমি যেটা করতে পারি, আমি কয়েকটা সেলকে একসাথে সিলেক্ট করতে পারি, কয়েকটা সেলকে আমি একসাথে সিলেক্ট করতে পারি। কয়েকটা সেলকে আমি যদি একসাথে সিলেক্ট করি, দিয়ে মার্জ অ্যান্ড সেন্টার বলে একটা অপশন আছে। মার্জ অ্যান্ড সেন্টার কি করবে, এই সেলগুলোকে মার্জ করে দেবে, দিয়ে একটাই সেল তৈরি করবে। তা আমি এতগুলো যে সেলকে সিলেক্ট করলাম, আমি যদি মার্জিন সেন্টারে গিয়ে ক্লিক করি, তাহলে এক্সেল কি করলো, এতগুলো সেলকে একসাথে সিলেক্ট করে দিল, দিয়ে এবার আমি এটাকে পুরোপুরি এখান থেকে কাট করে এখানে আমি পেস্ট করে দিলাম। তাহলে আমি কি করতে পারি, আমার মার্জিন সেল কালে আমি এবার এখানে আরামসে তাহলে কি করতে পারি, নেম সায়ক ঘোষ, এবার আমি যা ইচ্ছা আমার অ্যাড্রেস আমি যত কিছু এটাকে আমি এই সেলের মধ্যে তাহলে বড় করে লিখতে পারি। তাহলে ওয়েন ইউ আর ইউজিং অর রাইটিং সাম অ্যাড্রেস, তুমি কোনো হয়তো একটা বড় কিছু লিখছো, ইউ শুড গো ফর মার্জিন সেন্টার। তো যে কোনো জায়গায় মার্জিন সেন্টার হতে পারে। তো আমি একটা জায়গায় দেখালাম, আমি যদি চাই যে এখানে আমি কোনো একটা জায়গায় এটা হচ্ছে আমার কিসের ডেটা, আমি যেটা দেখতে পাচ্ছি এটা আমার কিসের ডেটা, এটা আমার একটা সেলস ডেটা। তা আমি এটা তলায় লিখে দিতে চাই দিস ইজ মাই সেলস ডেটা, সেলস ফর 2024-25। তা আমি একটা টোটাল কলামের মধ্যে লিখতে চাই, তাহলে আমি টোটাল একটা মানে সব কটা রোকে মার্চ করতে চাই, তাহলে আমার কাছে এইখান থেকে এইখান অবধি সব কটা সেলের মধ্যে লিখতে চাই। তাহলে আমি কি করব, আমি সব কটা সেলকে একসাথে সিলেক্ট করব। ফার্স্ট আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমি মার্জিন সেন্টারে চলে যাব। মার্জিন সেন্টার যেই ক্লিক করলাম আমার এটা পুরোপুরি ইয়ে হয়ে গেল। এবার আমি এখানে লিখে দিলাম সেলস ডেটা অফ কোম্পানি XYZ ফর দ্য ইয়ার 2024 to 2025। তাহলে আমি লিখে দিলাম যে আমার এটা কি রিপ্রেজেন্ট করছে, দিস ইজ রিপ্রেজেন্টিং মাই সেলস ডেটা ফর দ্য অফ কোম্পানি XYZ ফর দ্য ইয়ার 2024 to 2025। তাহলে এটা আমি আলটিমেটলি এরকম করে একটা দাঁড় করাতে পারি। তাহলে তুমি যদি এই জিনিসটাকে এই মার্জিন সেন্টারটাকে উড়িয়ে দাও, মার্জিন সেন্টারটাকে উড়িয়ে দাও, তাহলে দেখো এই সেলস ডেটা কথাটা কোথায় রয়ে গেছে, একদম কোণের কলামে রয়ে গেছে, এবং আমার দেখতেও কেমন একটা লাগছে, আমি বুঝতেও পারছি না ঠিক করে। তো আমরা সবসময় কি করি, আমরা সব কটা কলামকে একসাথে সিলেক্ট করব, যত অব্দি এঁকেছে মার্জিন সেন্টার ক্লিক করব, তাহলে আমার লেখাটা পুরো একটা পার্টিকুলার সেলের মধ্যে চলে আসবে। তাহলে দিস ইজ হাউ উই ক্যান ইউজ মার্জিন সেন্টার। তাহলে আমরা অ্যালাইনমেন্টের মধ্যে সব কটা জিনিস পড়লাম, এইগুলো পড়লাম, দুটো বাকি ছিল, একটা হচ্ছে ওরিয়েন্টেশন আর একটা হচ্ছে মার্জিন সেন্টার, সেই দুটোও কিন্তু আমরা কমপ্লিট করলাম। তাহলে মার্জিন সেন্টার কিসের জন্য কাজে লাগে, মার্জিন সেন্টার ওয়েন উই রাইট সামথিং, সাম থিওরিটিক্যাল কনসেপ্টস, বা আমরা কোনো হয়তো কোনো সেলসের ডেটা রিপোর্ট লিখছি, এটা রিপোর্ট লিখছো, এই সেলসটার হয়তো তুমি রিপোর্ট লিখছো, তা সেই রিপোর্টের জন্য আমি করতে পারি, তাহলে সেখানে আমরা মার্জিন সেন্টার কিন্তু ব্যবহার করে দিতে পারি। তাহলে দিস ইজ হাউ উই ক্যান ইউজ মার্জিন সেন্টার। ঠিক আছে, আচ্ছা, এই অবধি কারোর কোনো কোয়েশ্চেন্স বা ডাউট আছে? এই অবধি, এই অবধি কি কারোর কোনো কোয়েশ্চেন্স বা ডাউট আছে? তাহলে আমরা এগোতে পারি, কিছু থাকলে বলে দিতে পারো, আদারওয়াইজ উই ক্যান মুভ। কিছু অ্যাডভান্স কনসেপ্টসে এবার একটু মুভ করা যায়। এনিওয়ান? নো স্যার? ওকে স্যার সেলগুলো সিলেক্ট করতে হয় কিরকম করে? সেল সিলেক্ট করবে, এই যে তুমি যে কোনো সেলের ওপর ক্লিক করবে, মানে এটাকে ড্র্যাগ করে দেবে, মাউসটাকে ড্র্যাগ করে দেবে ক্লিক করে। এটা কি কিবোর্ড হ্যাঁ, দিয়ে যেটা না বলে? কিবোর্ড দিয়ে করতে গেলে কন্ট্রোল, প্রথমে ফার্স্ট শিফট সেলের ওপর যাবে, কন্ট্রোল শিফট রাইট অ্যারো, কন্ট্রোল শিফট রাইট অ্যারো, ঠিক আছে, কন্ট্রোল শিফট রাইট অ্যারো। আর নিচের গুলোকে যদি করতে চাও কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, তাহলে আমার সবটা সিলেক্ট হয়ে যাবে, যেখানে যেখানে ডেটা আছে পুরো সিলেক্ট করে নাও। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। স্যার হ্যাঁ, স্যার মার্জিন সেন্টারটা
মার্চেন্ট সেন্টারটা যদি একটা মানে একটা কিছু লিখতে হয় বড় বক্সের মধ্যে, তাহলে হুম। তখন কিভাবে ইউজ করবো, মানে অ্যাজ হেডিং যদি করতে হয় তো? অ্যাজ হেডিং মানে জাস্ট গিভ মি অ্যান এক্সাম্পল, এই যেটার উপর তুমি একটা এক্সাম্পল দাও, যেটা এই ধরো আমি এরকম লিখছিলাম সেলস ডেটা অফ কোম্পানি এক্স ওয়াই জেড ফর দ্য ইয়ার 2024-25। তুমি একটা যে কোনো একটা বলো, যে একটা কাস্টম তুমি একটা এক্সাম্পল বলো যেটার মধ্যে আমি করতে পারি। না মানে এই সেলস ডেটা অফ কোম্পানি এটা লিখলাম, তো এটাই হ্যাঁ যেটা সর্ট অফ একটা লাইনে আছে, হ্যাঁ এটাকে যদি হ্যাঁ। আমি একটু বড় করতে চাই তাহলে আচ্ছা তখন বড়, কিভাবে একদম একদম একদম। এটাকে আমি জাস্ট সিলেক্ট করলাম, এই সেলটাকে আমি জাস্ট সিলেক্ট করলাম। আমি এখানে এই যে ফন্ট সাইজ আছে, এখানে ফন্ট সাইজ কত আছে, এটা 11 আছে। তুমি বলছো এটাকে আমি খুব বড় করে করব, তা আমি এটাকে জাস্ট 15 করে দিলাম। ফন্ট সাইজটাকে 15 করে দিলাম, এন্টার করে দিলাম, বড় হয়ে গেল। মানে আরো যদি বড় করতে চাও তাহলে ফন্ট সাইজটাকে 25 করে দাও। 25 করে দিলে দেখো এবার অনেক কথা কেটে গেল, অনেক কথা বেরিয়ে গেল। তা তার জন্য আমি কি করব, এই সেলটাকে সিলেক্ট করব, যেটা বললাম আমরা এডিটিং বলে যেটা আছে, এডিটিং এর পাশে যে সেলস বলে যে গ্রুপটা আছে, সেই গ্রুপে ফরম্যাট বলে একটা অপশন আছে, ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাটে ক্লিক করে অটো ফিট রো হাইট, অটো ফিট কলাম উইথ সব সময় করে দেবো এটা। তাহলে এক্সেল বাই ডিফল্ট আমাকে ভাবতেই হবে না যে কতটা হলে ভালো হয়, কি হলে ভালো হয়, আমাকে ভাবতে হবে না। এক্সেল বাই ডিফল্ট কি করবে, এর যতটা জায়গা লাগে ও ততটা জায়গা ইউজ করে নেবে। তো আমি অটো ফিট রো হাইট করলাম, আর একবার গিয়ে অটো ফিট কলাম উইথ করব। তাহলে আমি যেই হলো সঙ্গে সঙ্গে আমাকে কি করতে হবে, এইবার দেখো এখানে আমার আর একটা সমস্যা আছে। এখানে শুধুমাত্র অটো ফিট করলে হবে না। অটো ফিট করলে কেন হবে না, তার কারণ হচ্ছে যে আমার এই লেখাটা অত্যাধিক বড়, মানে সেলস ডেটা অফ কোম্পানি এত বড়। এটার জন্য তোমরা কেউ বলতে পারবে কোন অপশনটাকে আমরা ব্যবহার করতে পারি কালকের ক্লাস অনুযায়ী? ক্যান এনিওয়ান সে যে কোন অপশনটাকে ব্যবহার করতে পারি? wrap text. একদম র্যাপ টেক্সট, ভেরি গুড। তাহলে আমরা এখানে যাব, এটাকে ক্লিক করব, এখানে গিয়ে র্যাপ টেক্সটে ক্লিক করে দেবো। তা যেই র্যাপ টেক্সটে ক্লিক করে দিলাম, আমি এই রো এর আমার তার মানে এই যে সেলটা, এই সেলটা তার মানে র্যাপ টেক্সটের আন্ডারে চলে গেল। এইবার তুমি এই সেলটার মধ্যে দেখো নিচে তোমার এটা কত নম্বর রো, 12 নম্বর রো, 12 নম্বর রো আর 13 নম্বর। তুমি এটাকে ধরে এই যে একটা প্লাস সাইন আসছে, এটাকে ধরে টেনে দাও, বড় করে দাও, দেখো তোমার কাছে বড়, তাই বড় হয়ে গেল। তাহলে আমরা যখনই কোনো লেখা একটার মধ্যে ধরবে না, হতেই পারে যে আমার এটা এরকম ভাবে ছিল এবং আমার এমন ভাবে লেখাটা আছে, দেখো শুধু 2025 দেখাচ্ছে, তার মানে কিন্তু লেখাটা কিন্তু অনেক বড় আছে। এর মধ্যে কি কি লেখা আছে, সেলস ডেটা অফ কোম্পানি, এত কিছু লেখা আছে, কিন্তু আমাকে শো করছে শুধুমাত্র 2025। তা আমি প্রথমে সেলটা সিলেক্ট করব, আই উইল গো টু র্যাপ টেক্সট। র্যাপ টেক্সট যেই করব, ও কি করবে, সেলটাকে পুরো একটা, সব লেখাটাকে একটা সেলের মধ্যে সুন্দর করে আনবে। কিন্তু আমাকে আরেকটা টাস্ক পারফর্ম করতে হবে, সেটা হচ্ছে আমি এই সেলটাকে, এই রোটাকে 12 থেকে 13-র মধ্যে যে রোটা আছে, রোটাকে একটু টেনে বড় করে দেবো। তাহলে আমার কাছে পুরো যে লেখাটা কমপ্লিট হয়ে যাবে। দ্য সেলস ডেটা অফ কোম্পানি এক্স ওয়াই জেড ফর দ্য ইয়ার 2024-25। ঠিক আছে? ঠিক আছে। তা আমি প্রথমে এটাকে একটু বর্ডার দিয়ে দিই, পুরো লেখাটাকে আমি বর্ডার দিয়ে দিই। বর্ডারের জন্য আমি কি করতে পারি, এখানে গিয়ে অল বর্ডারসে ক্লিক করে দিতে পারি। কিন্তু বর্ডার দিলে আমার এই লেখাগুলো মানে সেলসের সব বর্ডারগুলোও তো অ্যান্টি ক্লকওয়াইজ চলে যাবে, তা আমার দেখো এরকম হয়ে যাবে। বাট ইট ইজ লুকিং ভেরি গুড। মানে দেখো অন্য ডেটা যেরকম ভাবে আমরা সাজাই, অন্য ডেটা আমরা যেভাবে দেখি, তার থেকে কিন্তু এটা অনেক বেশি ইন্টারেস্টিং লাগছে। এরপর যেটা করবে সবসময়, অলওয়েজ যে হেডিং গুলো আছে, তোমার যে হেডিং গুলো আছে, সেই প্রত্যেকটা হেডিংকে একটা করে কালার দিয়ে দেবে, একটা ফিল কালার করে দেবে। কালারটা ফিল করলাম, আমি একটা লাইট কালার ব্যবহার করলাম, যে আমার এটা এরকম একটা লাইট একটা কালার ব্যবহার করলাম। এটাকে কালারটাকে ব্যবহার করার পর আমার যে লেখাগুলো আছে, মানে আমার আইটেম, সেলস, পারফরমেন্স করে যে লেখাগুলো আছে, এটার জন্য আমার এই এ বলে একটা অপশন আছে, যার তলায় রেড বাটন আছে ফন্ট কালার, ওটা ক্লিক করে আমি এটাকে একটা কালার দিয়ে দিলাম ডিপ ব্লু। এটাকে ডিপ ব্লু করে দিলাম। তাহলে আমার ওপরে হেডিং গুলো কি হয়ে গেল, ওপরে হেডিং গুলো হয়ে গেল হচ্ছে তার একটা ফিল কালার করলাম। ফিল কালার কোথা থেকে করে, এইখানে যাব, এখানে টাবের মতন একটা মানে কালার টাবের মতন একটা অপশন আছে, সেখানে গিয়ে আমি ক্লিক করব। আমার কাছে অনেক কালারস অ্যাভেলেবেল থাকে। মোর কালারসে যদি যাও, মোর কালারসে আরো রকম কালার অ্যাভেলেবেল আছে, কিন্তু মোর কালারসে লাগে না। এখান থেকে যে কোনো আমি একটা অলওয়েজ একটা মানে একটা লাইট কালার আমি সবসময় পুট করে দেবো এর মধ্যে। আর আমি এই লেখাগুলো, আইটেম কথাটা লেখা, প্রাইস কথাটা লেখা, এই লেখাগুলোকে আমি কি করব, এই লেখাগুলোকে আমি একটা কালার দিয়ে দেবো, সেটা একটা ডিপ ব্লু কালার দিয়ে দিলাম, কারণ কি লাইটের ওপর একটা ডিপ অনেকটা বেশি ভালো দেখায়। তো এটা আমার কাছে একটা ইয়ে হয়ে গেল। ঠিক আছে, আমি একটু গ্রিড লাইনটাকে অফ করে দিই। গ্রিড লাইনটাকে অফ করে দিলে জিনিসটা দেখতে আরো সুন্দর লাগবে। আমি গ্রিড লাইনটাকে অফ করে দিলাম। ঠিক আছে, তো দেখো দিস ইজ মাই ডেটা।
এবার কোয়েশ্চেন হচ্ছে যে এটাকেও তাহলে একটা কালার দেওয়া যাক, এই সেলস ডেটা এটাও একটা ইয়ের মধ্যে কালারে থাকলে ভালো হবে। তাহলে এটাকে আমি একটা কালার দিয়ে দিই, এটাকে আমি ফর সেক অফ সিম্পলিসিটি আমি এরকম একটা গোল্ডেন কালার একটা দিয়ে দিলাম, লাইট গোল্ডেন কালার। এবং সেলস ডেটা যে কথাটা লেখা আছে এটাকেও একটা মানে এই কথাটাকে যে লেখা আছে সেলস ডেটা কথাটাকে লেখা আছে এটাকে আমি একটা ডিপ ব্লু কালার বা একটা অন্য কোনো কালার দিয়ে দিই, আমি একটা রেড কালার দিয়ে দিই। তাহলে আমার কাছে কালার দু রকম। তাহলে আমি যদি একটা সেলকে ফিল করতে চাই, ওয়েন আই এম ফিলিং আ পার্টিকুলার সেল কালার দিয়ে, তখন আমি ফিল কালারে যাব, টাবের মতন যে অপশনটা আছে। আর আমি যদি সেলের ভেতরে যে লেখাগুলো আছে সেগুলোকে কালার দিতে চাই, তাহলে আমি কি করব, সেগুলোতে আমি স্ট্যান্ডার্ড নর্মাল কালারগুলো দিয়ে আমি কালারগুলোকে দেবো। তাহলে অলওয়েজ রিমেম্বার যে আমরা যদি সেলগুলোকে এই প্রত্যেকটা সেলকে গোটা পুরোটাকে ফিল করতে চাই, তাহলে আমরা সবসময় এই টাবটাকে ব্যবহার করব, ফিল কালার। আর যদি আমি যে লেখাগুলো আছে সেই লেখাগুলোকে আমি ফিল করতে চাই, তাহলে আমরা কি করব, তাহলে আমরা এটাকে ব্যবহার করব, যেটা হচ্ছে ফন্ট কালার। মানে আমার যে লেখাগুলো আছে সেই লেখাগুলোর মধ্যে আমার কালারটা চেঞ্জ করে দেবে, ফন্ট কালার। তাহলে ফিল কালার আর ফন্ট কালারের ডিফারেন্স কি? ফিল কালার কি করে, পুরো আমার সেলটাকে রং করে দেয়, সেলের ভেতরে রং করে দেয়। আর ফন্ট কালার কি করে, সেলের ভেতর যে পার্টিকুলার ওয়ার্ডটা আছে বা লেখাটা আছে সেটাকে রং করে দেয়। তাহলে দুটোর কিন্তু মাথায় রাখতে হবে। তো নাও সি কত মানে কতটা সুন্দর লাগছে এই ডেটাটা দেখতে। মানে আমি যদি এটাকে ওরিয়েন্টেশনটা বন্ধ করে দিই, মানে এই ওরিয়েন্টেশনটা যদি আমি এখানে গিয়ে মানে বন্ধ করে দিই, তাহলে আমি দেখো কতটা সুন্দর লাগছে এই জিনিসটা দেখতে। মানে ওরিয়েন্টেশনটা বন্ধ করে দিয়ে আমি এটাকে ধরো একটু বড় করে দিই এবং এটাকে আমি একটা বর্ডার দিয়ে দিই, এটাকে আমি একটা বর্ডার দিয়ে দিই, অল বর্ডার্স। তাহলে আমার কাছে আইটেম প্রাইস এগুলো সব আছে। এটাকে কি কালার দেবো, এটাকে একটা কালার দিই, লাইট লাইট স্কাই, একটা স্কাই কালার দিয়ে দিই, লাইট ব্লু কালার দিয়ে দিই। আর এর মধ্যে যে লেখাগুলো আছে সেগুলোকে আমি ডিপ ব্লু দিয়ে দিই, তার বোল্ড করে দিই, এখানে বোল্ডে গিয়ে বোল্ড করে দিই। তাহলে আমার কাছে এবার ডেটাটা দেখতে কেমন লাগছে, যে হ্যাঁ তার মানে দ্য ডেটা ইজ লুকিং ভেরি প্রফেশনাল, যে হ্যাঁ তার মানে আমার কাছে কালার এলো, এটা একটা সেলস ডেটা, একটা কোম্পানির ডেটা, এরকম করে আমার কাছে সাজানো আছে। তাহলে দিস ইজ দ্য থিং হোয়াট ইউ ক্যান ডু। ঠিক আছে, এটা হচ্ছে সেলস, বা তুমি বিভিন্ন অ্যালাইনমেন্ট বা বিভিন্ন কালার দিয়ে এই কাজটা করতে পারো। নাও এবার আমরা একটুখানি অ্যাডভান্স কনসেপ্টসে যাব। এই সেলস ডেটাটাকে আমরা একটু অ্যানালাইজ করার চেষ্টা করব। এখানে এতগুলো এমপ্লয়ি আছে, এই এমপ্লয়িগুলোর মধ্যে কে ভালো পারফরমেন্স করেছে, কে খারাপ পারফরমেন্স করেছে, তাদেরকে আমরা ফিগার আউট করার চেষ্টা করব। কার সেলস গুলোকে আমরা মানে একটু দেখার চেষ্টা করব, আমরা অর্ডার ডেট গুলোকে দেখবো, ডিসকাউন্টটা ভালো করে দেখো। এই ডিসকাউন্ট যে আছে, ডিসকাউন্টটা 0.15 আছে। তো 0.15 মানে কি, 15%। তারপরেটা আছে 0.2, তার মানে 2%। কিন্তু এগুলো পার্সেন্টেজে নেই, দেখো ডিসকাউন্ট গুলো সব 0.15, 0.12। তাহলে এটাকে পার্সেন্টেজে কনভার্ট করার উপায় কি? এই জিনিসটাকে পার্সেন্টেজে কনভার্ট করার উপায় কি? মাল্টিপ্লাই ইট বাই 100, এটাকে 100 দিয়ে গুণ করে দাও, তাহলে এটা পার্সেন্টেজে কনভার্ট হয়ে যাবে। কিন্তু আই উইল নট ডু ইট ম্যানুয়ালি, এটাকে ম্যানুয়ালি করার কোনো দরকার নেই। এটার জন্য আমরা যেটার হেল্প নেব, এই গোটা নাম্বার গ্রুপটাকে এবার আমরা শিখব। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। এই গোটা নাম্বার গ্রুপটাকে আমরা শিখব। নাম্বার গ্রুপটা কমপ্লিট হওয়ার পর আমরা শিখব হচ্ছে আজকে কন্ডিশনাল ফরম্যাটিং। যে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং মানে আমরা দেখব যে এই এমপ্লয়িগুলোর মধ্যে কারা গুড পারফর্মার, তাদেরকে আইডেন্টিফাই করা, সেলস কারা কত করেছে তাদের কিছু মানে বার্স বা কিছু একটা তৈরি করব উইথিন দ্য এক্সেল। মানে আমরা এক্সেলের মধ্যে উইথিন দ্য সেল এর মধ্যে বার গ্রাফ তৈরি করব, অ্যান্ড ইট উইল বি ভেরি ইন্টারেস্টিং। ঠিক আছে, তো প্রথমে আমরা এই নাম্বারটাকে শিখি। প্রথম কথা হচ্ছে প্রাইস কখনো কিন্তু 1250 এরকম বলে লেখাটা দেখতে ভাল লাগে না, মানে এটা কিন্তু একটা প্রফেশনাল মুভ নয়। প্রাইসটা এরকম আমার কাছে 1250 এরকম করে আছে, এটা কিন্তু দেখতে ভাল লাগে না। তাহলে এটা কি হতে পারে, এটা আমরা কেমন করে লিখি, আমরা সবসময় এর মধ্যে কমা দিই। আমরা যখন 1 লাখ লিখি 100050, আমরা কিন্তু 1 লাখটা এরকম করে লিখি না, আমরা 1 এর পরে একটা কমা দিই আর দুটো জিরোর পরে আরেকটা কমা দিই, এবং এটা দেখতে আলটিমেটলি ভাল লাগে। এটা আমার কাছে কিন্তু অনেক বেশি ভাল লাগে। আর প্রাইসে বিশেষ করে রুপিস লেখা থাকলে আরো বেশি ভাল লাগে, যে রুপিস 1250, রুপিস 80, রুপিস 2500, রুপিস লিখলে কিন্তু আরো বেশি ইট মেক্স মোর প্রফেশনাল। ওকে, সো লেট আস জাস্ট ডু দিস, যে আমরা এই প্রাইস বলে জিনিসটাকে আমরা পুরো একটা রুপিসে কনভার্ট করে দেবো। তো রুপিসে কনভার্ট করার জন্য একটা উপায় হচ্ছে যে আমি ম্যানুয়ালি কিভাবে করতে পারি,
ম্যানুয়ালি করতে পারি যে আমি প্রত্যেকটা সেলে যেতে পারি, এখানে যেতে পারি, গিয়ে ইনসার্ট বলে একটা ট্যাব আছে, ইনসার্ট বলে ট্যাবের আন্ডারে সিম্বল বলে একটা অপশন আছে, সেই সিম্বল থেকে আমি এতগুলো সিম্বল আছে, সেই সিম্বলগুলোকে আমি ওখানে রুপিসটাকে খুঁজে ওখানে আমি বসাতে পারি। কিন্তু আমি সেটা করবোই না। তাহলে আমার তো এখন মাত্র 11খানা আছে, 11খানা নয় আমি 5 মিনিটে করে দিলাম, কিন্তু আমার কাছে 11,000 ডেটা থাকলে আমি কি করবো? তখন কি প্রত্যেকটাতে আমি ওই রুপিস 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 বসাবো? তার উত্তর হচ্ছে না। আমি এই কলামটা প্রাইস বলে যে জিনিসটা আছে, এই কলামটা কোন, এই বস্তুটা কোন কলামের মধ্যে লোকেটেড, প্রাইসটা কোন কলামে লোকেটেড, এটা কিন্তু বি কলামে লোকেটেড। প্রাইসটা কোন কলামে লোকেটেড? প্রাইসটা কিন্তু বি কলামে লোকেটেড। তাহলে প্রাইসটা যখন বি কলামে লোকেটেড, আমি কি করব? এন্টায়ার কলাম বিটাকে আমরা সিলেক্ট করে দেবো। এন্টায়ার কলাম বিটাকে আমি সিলেক্ট করে দেবো। এন্টায়ার কলাম বিটাকে যখন আমি সিলেক্ট করলাম, সঙ্গে সঙ্গে আমার কাছে কি এলো? এবার আমি এখানে সিলেক্ট করে দিলাম এন্টায়ার কলাম বিটাকে। এই কলাম বিটাকে সিলেক্ট করে হোম ট্যাবের আন্ডারে নাম্বার বলে একটা গ্রুপ আছে, তোমরা দেখতে পাচ্ছ নাম্বার বলে একটা গ্রুপ আছে, নাম্বার। এই নাম্বারের ওপর জেনারেল বলে একটা অপশন আছে, জেনারেল, আর একটা ড্রপ ডাউন লিস্ট আছে। নাম্বারের ওপর জেনারেল বলে একটা অপশন আছে, দিয়ে একটা ড্রপ ডাউন লিস্ট আছে। তা আমি জেনারেলটায় ক্লিক করলাম, জেনারেলটায় ক্লিক করার পরে ড্রপ ডাউন লিস্টটায় ক্লিক করলাম। আমার এটা কি, প্রাইসটা কিসে আসে? জেনারেলে থাকবে, না নাম্বারে থাকবে, না কারেন্সিতে থাকবে, না অ্যাকাউন্টিং এ থাকবে, না ডেটে থাকবে, না টাইমে থাকবে, না পার্সেন্টেজে থাকবে? আমার কিন্তু প্রাইসটা সবসময় কারেন্সিতে থাকবে। প্রাইসটা কিন্তু সবসময় কারেন্সিতে থাকবে। তাহলে আমি জাস্ট এখানে কারেন্সিটাকে ক্লিক করে দেবো। জাস্ট কারেন্সিটা ক্লিক করে দিলাম, পুরো ডেটাটা আমার চেঞ্জ হয়ে গেল। প্রত্যেকটা আমার কাছে ₹1250, দেখো কমাও দিয়ে দিয়েছে, প্রত্যেকটা ওয়ানের পর একটা কমা, 250, ₹80.00, ₹2500.00। তাহলে ও কি করলো? পুরো সেলগুলোকে ডিটেক্ট করে নিল এবং পুরো সেলটাকে কিসে কনভার্ট করে দিল? একটা কারেন্সিতে কনভার্ট করে দিল। আর একবার দেখাই, প্রথমে আমার কাছে এরকম ডেটা ছিল, আমি কি করলাম? প্রথমে প্রাইস থেকে এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমি গেলাম হচ্ছে নাম্বার বলে যে গ্রুপটা আছে, হোম ট্যাবের আন্ডারে নাম্বার বলে যে গ্রুপটা আছে, সেই নাম্বার বলে গ্রুপটায় আমি জেনারেলের পাশে যে ড্রপ ডাউনটা আছে, সেই জেনারেলের পাশে ড্রপ ডাউনটায় ক্লিক করে দিলাম। ক্লিক করে আমার কাছে অনেক অপশনস আছে, নাম্বার আছে, কারেন্সি আছে, অ্যাকাউন্টিং আছে, কিন্তু আমার তো প্রাইসটা কারেন্সিতে থাকে, রুপিসে থাকে। তাহলে আমি কিন্তু কারেন্সিটাতে জাস্ট ক্লিক করে দেবো। যেই কারেন্সিতে ক্লিক করলাম, অটোমেটিক্যালি কি ডিটেক্ট করে নিল? অটোমেটিক্যালি ডিটেক্ট করে নিল ₹12500, মানে ₹80.00। তার মানে রুপিস সাইনটাও লেগে গেল, তার সাথে সাথে কিন্তু 1250 কিন্তু লেগে গেল। এবার তুমি কোয়েশ্চেন করতে পারো, স্যার রুপিসই কেন লাগলো, ডলার কেন লাগলো না? তার কারণ হচ্ছে আমার যেহেতু সবটাই, মানে এই যখন তুমি এক্সেল ব্যবহার করছো, ও লগ ইন করছো, তখন বুঝতে পারছে তুমি কোন কান্ট্রিতে এটাকে ইউজ করছো। তো যেই কান্ট্রিতে ইউজ করছে সে সঙ্গে সঙ্গে বাই ডিফল্ট সেই কান্ট্রির দেবে। আমেরিকার একজন মানুষ যদি এখন কি এটাকে অন্য কান্ট্রিতে কি করে, আমি চাইলে ডলারও করতে পারি, আমি ফরম্যাট করে সেটাকে ডলারও করতে পারি, কনভার্ট করতে পারি, কিন্তু আমার তো রুপিসই আমার কারেন্সি। তো রুপিস কারেন্সি অটোমেটিক্যালি বাই ডিফল্ট রুপিসটাকে ডিটেক্ট করে রুপিসে দিয়ে দেবে। তাহলে প্রাইসটা আমাকে সব কটা কিন্তু রুপিসে দিয়ে দিল, প্রাইসটা আমার কাছে সব কটা কিন্তু রুপিসে দিয়ে দিল। এটা হচ্ছে ব্যাপার। আর একটা জিনিস আমরা এবার করব, সেটা হচ্ছে ডিসকাউন্ট। এই ডিসকাউন্টটা আমার কাছে প্রত্যেকটা 0.15, 0.05, 0.2, তার মানে এগুলো কিন্তু সব কি 15% ডিসকাউন্ট, 5% ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট, মানে প্রত্যেকটাকে যদি আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলেই কিন্তু চলে আসবে, তাহলেই কিন্তু এর ডিসকাউন্টটা চলে আসবে। কিন্তু আমাকে তো তাহলে আবার 100 দিয়ে মাল্টিপ্লাই করে করে আবার একটা কলাম তৈরি করতে হবে, সেখানে বলতে হবে ডিসকাউন্ট পার্সেন্টেজ, আবার 100 দিয়ে মাল্টিপ্লাই করে করে করতে হবে না, সেটাও আমরা কিন্তু ম্যানুয়ালি করব না। সেটা কি করব? ডিসকাউন্ট বলে যে এটা আছে সেটা কোন কলামে লোকেটেড? সেটা সি বলে কলামে লোকেটেড। আমি সি বলে কলামটাকে পুরো সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা আবার চলে যাব হচ্ছে এই নাম্বার ফরম্যাটে, আমরা আবার চলে যাব হচ্ছে এই নাম্বার ফরম্যাটে। তো নাম্বারে যে গ্রুপটায় গেলাম, জেনারেলের ড্রপ ডাউন লিস্ট থেকে আবার আমরা ড্রপ ডাউনটাকে ক্লিক করব। যেই ড্রপ ডাউনটাকে ক্লিক করলাম, নাও সি, এটাকে আমি কিসে কনভার্ট করতে চাই? আমি কিন্তু পার্সেন্টেজে চাই। আমি কি ফ্র্যাকশনে চাই? না, ফ্র্যাকশন করতে চাইলে ফ্র্যাকশনেও হতে পারতো, কিন্তু আমি চাইছি ডিসকাউন্টটাকে পার্সেন্টেজে কনভার্ট করতে, পার্সেন্টেজে কনভার্ট করতে। আমি যেই পার্সেন্টেজে এখানে ক্লিক করব, অটোমেটিক্যালি এটা আমার কাছে 15 পয়েন্ট, মানে আমাকে আলাদা করে ম্যানুয়ালি এটাকে 100 দিয়ে গুণ করে 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 আমাকে করতে হলো না। তাহলে 15.00%, 5.00%, মানে আমার কাছে প্রত্যেকটা পার্সেন্টেজে কনভার্ট হয়ে গেল। তার মানে ডিসকাউন্ট, তাহলে আমি দুটো ফাংশন ব্যবহার করলাম এখনো পর্যন্ত, একটা হচ্ছে কারেন্সির জন্য, টাকার প্রাইসের জন্য কারেন্সি, আর ডিসকাউন্টের জন্য পার্সেন্টেজ। এই দুটো কিন্তু আমি ব্যবহার করলাম। আর একটা আমার কাছে পরের যে কলাম আছে সেটাতে আমার কাছে অর্ডার ডেট আছে। অর্ডার ডেটে দেখো লেখা আছে 1/1/2022, তার মানে কি
1st January 2022, 15/1/2022, তার মানে কি 15th January 2022। তাহলে এরকম করে করে আমি যদি চাই যে মান্থটা রিফ্লেক্ট করবে, তা আমি কি করতে পারি, একবার এখানে যেতে পারি, ওয়ানটাকে এই ওয়ানটাকে আমি এখানে ব্যাকস্পেস দিয়ে মুছে এখানে লিখতে পারি জানুয়ারি, এরকম করে আমি লিখতে পারি। বাট আমি তো সেটা চাই না, আমি একবারে যদি সেটাকে অটোমেটিক্যালি করতে পারি, এর ক্ষেত্রে আমি কি করব, অর্ডার ডেটটাকে আমি পুরো সিলেক্ট করব। তাহলে অর্ডার ডেটটাকে যেই সিলেক্ট করলাম, সঙ্গে সঙ্গে আবার জেনারেলে যাব, জেনারেলে গিয়ে আমি কি করব, জেনারেলে আমি যেই করব, জেনারেলে গিয়ে আমি সঙ্গে সঙ্গে, দেখো তোমার কাছে দুটো অপশন আছে, শর্ট ডেট, লং ডেট। শর্ট ডেট তো দিয়েই দিয়েছে, মানে 1/1/2022, এটা তো অলরেডি শর্ট ভার্সনে আছে। তাহলে আমি চাইছি এটাকে লং ভার্সনে নিয়ে যেতে, মানে যেখানে আমাকে দেখাবে যে 1 January 2022, 15 January 2022, আমাকে এরকম করে যেখানে দেখাবে। শর্ট ডেট তো এটা অটোমেটিক্যালি আছে বাই ডিফল্ট, কিন্তু আমি এটাকে লং ডেটে কনভার্ট করতে চাইছি। তাহলে আমি লং ডেটের ওপর এখানে গিয়ে ক্লিক করে দেবো। যেই লং ডেটের ওপর ক্লিক করবো, তাহলে 01 January 2022, 15 January 2022, 20th February 2022, আমার কাছে কিন্তু তাহলে ডেটাটা কিন্তু এরকম করে ম্যানিপুলেটেড হয়ে গেল। আবার যদি চাও যে না স্যার আমার শর্ট ডেটই ঠিক আছে, তাহলে তোমরা কি করতে পারো, আবার ডেটে যাবে, এখানে গিয়ে শর্ট ডেটে ক্লিক করে দেবে, তাহলে আবার ব্যাক টু সেম ফরম্যাট চলে আসবে। কিন্তু আমি চাইছি না শর্ট ডেটে না, এটা লং ডেটেই থাকুক। তাহলে লং ডেটে যদি থাকে, তাহলে আমি এখানে এই ডেট বলে অপশনটায়, মানে আমার এই নাম্বার ফরম্যাটে যাব, নাম্বার বলে গ্রুপটায় যাব, নাম্বার বলে গ্রুপে ডেটে যাব, এখানে ড্রপডাউনটা ক্লিক করব, ক্লিক করে আমি এখানে লং ডেটে ক্লিক করব। তাহলে লং ডেটে যেই ক্লিক করলাম, আমার অর্ডার ডেটটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। আমার অর্ডার ডেটটা কিন্তু পুরোপুরি বড় হয়ে গেল, 1st January 2022, 15 January 2022, 20th February 2022, 5th March 2022, এরকম করে করে আমার কাছে চেঞ্জ হয়ে গেল। তাহলে ফর ইচ অ্যান্ড এভরিথিং, তার মানে আমার কাছে কি ছিল, মানে তোমাদের তো ডেটাটা আমার দেওয়া ছিল, তুমি ডেটাটা খুলে দেখো ডেটাটা কেমন ট্রান্সফর্ম হলো। মানে বিফোর আফটার যদি আমি করে দেখি আমার কাছে কেমন ছিল আর আমার কাছে কেমন এলো। এখনো 2-3টে জিনিসে অনেক কিছু করার আছে। সেটা হচ্ছে সেলস। সেলস তো এটা রুপিজে, এটা তো সেলসটা তো রুপিজে, মানে 50,000 সেল হয়েছে, 12,000 সেল হয়েছে, আইটেম বিটা 12,000 হয়েছে, সিটা 75,000 হয়েছে, তো এটা তো আমার কাছে রুপিজে। তো এটাকে যদি আমি একটু পাল্টে দিই, মানে এটাকেও যদি আমি করতে পারি, তাহলে আমি কি করব, আবার সেলসটাকে সিলেক্ট করব। সেলসটাকে যেই সিলেক্ট করব, আমি এখানে চলে যাবো হচ্ছে জেনারেলে, এবং যেই জেনারেলে চলে যাব, জেনারেলে গিয়ে আমার কাছে সেলসটাকে আমি কি করব, আমি নাম্বারে রাখতে পারি বা আমি এটাকে কারেন্সিতেও রাখতে পারি। তাহলে আমি এখানে কারেন্সি করে দিলাম। তাহলে কত টাকা সেল হয়েছে, 50,000 সেল হয়েছে, 12,000 সেল হয়েছে, এরকম করে 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 কিন্তু আমি করতে পারি। এবার হয়তো তুমি বলছো যে না সেলসটাকে আমি রুপিস সাইনগুলোকে সামনে রাখতে চাইছি না, মানে সেলসটা রুপিস সাইনটা সামনে রাখলে কেমন একটা দেখাচ্ছে, সেলসটা নর্মালি থাক, প্রাইসটা তো রুপিস আছে অসুবিধা নেই, কিন্তু সেলসটা তো আমি বুঝেই যাব যে কত টাকার ভ্যালু। তাহলে আমি কি করব, সেলসটাকে আমি ওই কারেন্সিতে কনভার্ট করব না, সেলসটাকে আমি কি করব, সেলসটাকে আমি গিয়ে এখানে একটা কমা বলে একটা অপশন আছে, কমা স্টাইল, ফরম্যাট উইথ 1000 সেপারেটার, কমা স্টাইল। আমি কমা স্টাইলে গিয়ে একটা ছোট্ট কমা আছে, কমা স্টাইলে ক্লিক করে দেবো। দেখো আমার তার মানে রুপিসটা সরে গেল কিন্তু কমাগুলো রয়ে গেল, মানে 50,000 রুপিস সেল হয়েছে, 12,000 রুপিস সেল হয়েছে, এরকম করে 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 কিন্তু আমার কাছে হয়ে গেল। মানে দিস ইজ হাউ ইউ ক্যান ডু দিস থিংস, মানে তুমি আরামসে একটা সেলস ডেটাটাকে মানে পুরো মডিফাই করে আমি কিন্তু এরকম জায়গায় আনতে পারি, পুরো মডিফাই করে আমি কিন্তু একটা জায়গায় তার মানে আনতে পারি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার কাছে বিভিন্ন রকম অপশনস। ঠিক আছে, এখানে আমার এই যে আমি তোমাদেরকে বলছিলাম যে তোমরা অনেক সময় আমার কাছে যেহেতু ইন্ডিয়ার বাই ডিফল্ট ও কারেন্সিটাকে মানে ইন্ডিয়ান নিচ্ছে রুপিস, তুমি যদি চাও এটাকে ডলারে কনভার্ট করবে, ডলারে লিখতে পারো। তুমি যদি চাও এটাকে ইউরোতে রাখবে, ইউরোতে করতে পারো। বা এটাকে তুমি যদি চাইনিজদের যে কারেন্সি আছে সেটাতে করবে, সেটাতে করতে পারো। আরো যদি অন্য কোনো জাপানের কারেন্সিতে যদি করতে চাও, ইয়েনে করতে চাও, তাহলে মোর অ্যাকাউন্টিং ফরম্যাটসে গিয়ে আরো পাবে। সুইজারল্যান্ডের কারেন্সিতে যদি করতে চাও, তাহলে সুইজারল্যান্ডের কারেন্সি পাবে। এখানে কারেন্সির কিন্তু অপশনস আমাদের কাছে দেওয়া থাকে, অপশনস কিন্তু দেওয়া থাকে। এবার বিষয়টা হচ্ছে যে সেলসটা তো আমি নিলাম, আমি দেখতে চাইছি সেলসটাকে আমি একটুখানি প্রত্যেকটা সেল কে বেশি করেছে কে কম করেছে, আমার কাছে তো এখানে দেখে আমি বুঝতে পারছি, কারণ কি আমার কাছে খুব কম ডেটা। আমি এখানে খুব চোখ বন্ধ করে মানে দেখলেও আমি বুঝতে পারবো যে বলে আইটেমের জন্য যে এই যে এমপ্লয়ি আছে নোহা, সে আলটিমেটলি কি করেছে, অর্ডার ডেট তার 12ই আগস্ট 2022, ডিসকাউন্ট 30% দিয়েছে, তার পারফরমেন্স স্কোরও সবচেয়ে বেশি হাই 95, তার সেলস হয়েছে হচ্ছে 1 লাখ রুপিসের। আমি এখানে দেখে বুঝতে পারছি। বাট হোয়াট ইফ যদি আমার কাছে একটা অনেক বড় ডেটা থাকে, আমার কাছে সেলস ডেটা তো স্বাভাবিক, তুমি যখন একটা কোম্পানির হয়ে কাজ করছো, অ্যামাজনের সেলস ডেটা বা ফ্লিপকার্টের সেলস ডেটা, তা আমি যদি অ্যামাজন বা ফ্লিপকার্টের সেলস ডেটা দেখে এখন আমি কাজ করতে চাই,
তাহলে আমি কি প্রত্যেকটাকে এরকম বসে বসে অ্যানালাইজ করব, কোনটা 50,000, কোনটা 12,000, কোনটা 75,000, আমি এরকম করে কি অ্যানালাইজ করব? তার উত্তর হচ্ছে কখনোই না। তার উত্তর হচ্ছে কখনোই না। তাহলে আমি এটা কি করতে পারি? দেখো কি করা যায়। আমি প্রথমে এই সেলসটাকে পুরো একটা এটাকে আমি ইয়ে করে নেব, মানে এটাকে আমি কপি করে নেব। কপি করে নিই, মানে কপি মানে সিলেক্ট করে নেব, সরি কপি নয়, সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমার কাছে কন্ডিশনাল ফরম্যাটিং স্টাইলস বলে একটা অপশন আছে, স্টাইলস। এই স্টাইলসে একটা গ্রুপ আছে, এটা হোম ট্যাবের আন্ডারেই কিন্তু আমরা সব কাজ করছি। আমরা ফন্ট শিখলাম, অ্যালাইনমেন্ট শিখলাম, নাম্বার শিখলাম, স্টাইলসটা এবার শিখবো। তারপরে আবার সেলসে যাব, এডিটিং এ যাব, অ্যাডিন্সটা তোমাদের ইয়ের কাজে না, অ্যাডিন্সটা একটা অন্য কাজে, সেটা শিখিয়ে দেবো শেষের দিকে। তাহলে আমরা প্রত্যেকটা যে ট্যাব আছে, ট্যাবের আন্ডারে যত রিবনের যত রকম কাজ আছে আমরা প্রত্যেকটা শিখবো। তাহলে আমরা এক্সেলটা একদম পুরো, মানে যতটা আমার কাছে আছে পুরো আমার কাছে ইয়ে হয়ে যাবে, মানে আমার কাছে পুরোপুরি হাতের মধ্যে চলে আসবে। আর এক্সেল যে খুব ভালো জানবে, সত্যি কথা বলতে আজকের দিনে দাঁড়িয়েও বাজারে কিন্তু তার এখনো একটা ভালো চাকরি আছে, যে এক্সেল শুধু ভালো মতন জানবে, শুধু এক্সেল। কারণ কি এখনো তোমরা হয়তো মানে হয়তো খুব ছোট ছোট কাজ হচ্ছে, কিন্তু এখনো এক্সেলের যে অনেক বড় বড় কি কি করা যেতে পারে মানে চিন্তারও বাইরে। কিন্তু সামান্য দেখো আজকে তোমাদের কাছে যে ডেটাটা প্রথমে প্রেজেন্ট করেছিলাম, সেই ডেটাটাকে আমি কত সুন্দরভাবে একটা মানে উইথিন হাফ অ্যান আওয়ার আমি ডেটাটাকে ইয়ে করে সাজিয়ে দিলাম। তাহলে আমি যদি এটাকে এত তাড়াতাড়ি করতে পারি, আমি যখন নর্মাল কাজ করব তখন আরো তাড়াতাড়ি করতে পারি। তা সেলসটাকে আমি চাইছি এর মধ্যে একটু অন্যরকম ভাবে স্টাইলটাকে করতে। স্টাইলটাকে করার জন্য আমি সেলসটাকে সিলেক্ট করলাম প্রথমে। সেলসটাকে আমি প্রথমে সিলেক্ট করলাম, সেলসটাকে যেই সিলেক্ট করলাম আমি কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলাম। কন্ডিশনাল ফরম্যাটিং এ একটা অপশন আছে ডেটা বারস। কন্ডিশনাল ফরম্যাটিং এ একটা অপশন আছে ডেটা বারস। এই ডেটা বারস এর মধ্যে তোমাকে কি করবে, কাজটা বেসিক্যালি কি করবে দেখা যাক। দুটো অপশন আছে, একটা গ্রেডিয়েন্ট ফিল, একটা সলিড ফিল। এ কি কাজ করে, এ দেখায় হচ্ছে কে বেশি সেল করেছে, কে কম সেল করেছে, তাকে বারের হিসাবে দেখাবে। তাহলে আমি যদি এখানে দেখতে চাই যে আমি ধরো কোন একটা কালার পছন্দই করতে পারি, এখানে তোমাদের দেয়ার আর মেনি কালার্স অ্যাভেলেবেল, ব্লু আছে, গ্রিন আছে, ইয়েলো আছে, তারপরে হচ্ছে এখানে পিঙ্ক আছে, বিভিন্ন রকম কালার্স আছে। আমি এই কালারটাকে ধরো এই রেড ডেটা বার গুলোকে আনবো, আমি ক্লিক করে দেবো রেড ডেটা বারের উপর। নাও সি মাই সেলস ডেটা ইজ লুকিং লাইক হোয়াট, মাই সেলস ডেটা ইজ লুকিং লাইক সামথিং, যে আমার কাছে এখানে সেলসের মধ্যে কে 50,000 করেছে তার ডেটা বারটা দেখাচ্ছে, তার মানে মোটামুটি হাফ অব্দি গেছে। কে 12,000 করেছে তারটা একদমই কম, কে 75,000 করেছে তারটা 50,000 এর থেকে একটু বেশি গেছে, কে 30,000 করেছে তারটা আরেকটু বেশি গেছে, এরকম করে করে 90,000 মানে অলমোস্ট, তার মানে যে 1 লাখ রুপিস সেল করেছে তাকে পুরো ফিল করে দিয়েছে, তার পুরো সেলটা ফিল করা আছে। তার মানে আমার কাছে যদি একটা বিশাল ডেটা থাকে, অনেক প্রচুর অ্যামাজনের ধরো সেলস ডেটা, গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালের ডেটা, তো আমার কাছে যদি একটা বিশাল ডেটা থাকে, সেই ডেটাটাকে তাহলে আমি কি করতে পারি, সেই ডেটাটাকে তাহলে আমি জাস্ট এরকম কি করলাম আর একবার দেখিয়ে দিচ্ছি সবাইকে। আমি প্রথমে দেখতে চাই এর বার হিসাবে দেখতে চাই, প্রত্যেকটা কলামকে আমি দেখতে চাই তার বার হিসাবে, মানে অ্যানালাইজ করছি তো আমি ডেটাটাকে চট করে, মানে এগুলোকে বলে কুইক অ্যানালিসিস। এগুলোকে বলে কুইক অ্যানালিসিস, মানে এই ডেটাটা নিয়ে আমি অনেক কিছুই করতে পারি। কিন্তু এখন আমি যদি মানে খুব ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড, আমাকে হয়তো 8 ঘন্টা টাইম দেওয়া হয়েছে, 8 ঘন্টা টাইম দিয়ে আমাকে বলেছে এই ডেটাটার উপর বলো কে সবচেয়ে বেশি, মানে তার একটা রিপোর্ট তুমি তৈরি করে আমাকে এক্ষুনি পাঠাও। তা আমার যদি ম্যানেজার আমাকে 8 ঘন্টা টাইম দেয় তাকে রিপোর্ট তৈরি করে পাঠানোর জন্যে, তাহলে আমি কি করতে পারি, সেলসটাকে আমি কিন্তু জাস্ট সিলেক্ট করব। আমি স্টাইলস বলে একটা গ্রুপ আছে, স্টাইলস, এই স্টাইলস বলে গ্রুপে আমি কন্ডিশনাল ফরম্যাটিং বলে একটা অপশন আছে, কন্ডিশনাল ফরম্যাটিং এ আমি ক্লিক করব। কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে ডেটা বার্সে যাব, ডেটা বার্সে গিয়ে আমি কোন একটা কালার, আমি যে কোনো, এবার কালারটা সিলেক্ট করা নিজের ওপর, আমি কোনটা করতে চাই। তা আমি এই কালারটা বা এই রেড কালারটাকে আমি এই দুটো কালারের মধ্যে একটা সিলেক্ট করতে চাই। তো আমি রেড ডেটা বারটাকে সিলেক্ট করে দিলাম। তাহলে যেই সিলেক্ট করে দিলাম তার মানে আমি একটা কুইক অ্যানালিসিসে দেখতে পারবো যে সবচেয়ে বেশি এই এই সেলটা ফিল্ড আপ, তার মানে এ হচ্ছে সবচেয়ে বেশি সেল করেছে, এবং আমার কাছে মানে একে আমি চট করে দেখে নিতে পারলাম, এই এমপ্লয়টাকে আমি টার্গেট করে নিলাম, এই এমপ্লয়টার সাথে আমি তাহলে একটা মিটিং ফিক্স করতে পারি। বা আমি হয়তো দেখলাম যে এই এমপ্লয়টাও খুব ভালো কাজ করেছে, তো একেও আমি কোনো মিটিং ফিক্স করে দিতে পারি। ঠিক আছে, তার মানে আমার কাছে কিন্তু একটা সেলস ডেটা থাকলে আমি এরকম ডেটা বারে চট করে কনভার্ট করে আমি এরকম ভাবে কিন্তু দাঁড় করাতে পারবো। ঠিক আছে, এবার বিষয়টা হচ্ছে একটা কোম্পানির সেলস দ্বারাই কি একটা এমপ্লয়িকে সবসময় জাজ করা যায়, সেটা কিন্তু নয়। তার কারণ হচ্ছে একটা কোম্পানির এমপ্লয়ি হয়তো সে খুব ভালো সেলস করে, কিন্তু তার হয়তো ব্যবহার ভালো না,
তার হয়তো অন্য কোনো মানে অ্যাপ্রোচ বা তার হয়তো ছুটি নেওয়ার প্রবণতা খুব বেশি। তা তার জন্য আমাদের কাছে আরেকটা কলাম আছে পারফরমেন্স স্কোর। তার জন্য আমাদের কাছে আরেকটা কলাম আছে পারফরমেন্স স্কোর। তা আমি দেখতে চাইছি কোন এমপ্লয়ির পারফরমেন্স স্কোর ভালো, কোন এমপ্লয়ির পারফরমেন্স স্কোর খুব ভালো, খুবই ভালো, কোন এমপ্লয়ি পারফরমেন্স স্কোর মারাত্মক। তাই যদি আমি দেখি যে কোন এমপ্লয়ি পারফরমেন্স স্কোর খুব ভালো, তাহলে আমি পারফরমেন্স স্কোরটাকে পুরো সিলেক্ট করতে পারি। পারফরমেন্স স্কোরটাকে যেই সিলেক্ট করব, আমাদের কাছে আবার এই স্টাইলস বলে অপশনটায় যাব। স্টাইলসের আন্ডারে কন্ডিশনাল ফরম্যাটিং বলে একটা অপশন আছে, এইমাত্র যেখান থেকে ডেটা বার্সটা পাইছিলাম। তাই এই ডেটা বার্সটা যেখান থেকে পেয়েছিলাম সেখান থেকে আমি কন্ডিশনাল ফরম্যাটিং এ করব। এবার এখানে একটা অপশন আছে হাইলাইট সেলস রুলস। তা ধরো তুমি একটা প্যারামিটার ঠিক করলে, প্যারামিটার মানে ইউ জাস্ট ডিসাইডেড অ্যাজ আ কোম্পানি ম্যানেজার যে আমার কাছে যে যারা অ্যাভাব 70, যাদের পারফরমেন্স স্কোর, তাদেরকে আমি এবারে প্রমোশন দেব, তাদেরকে আমি প্রমোশন দেব, আই উইল গিভ প্রমোশন টু দেম। আর যাদের আমার 70 তলায় মানে লেস দ্যান 70, তাদেরকে আমি কি করব, যাদের আমার 70 তলায় তাদেরকে আমি আলাদা করে একটা মিটিং ফিক্স করব এবং তাদেরকে আমি একটুখানি গাইড করব অন্যভাবে, বা তাদেরকে আমি কোনো ট্রেনিং বা ভোকেশনাল ট্রেনিং এ পাঠাবো যে কেন এদের পারফরমেন্স এত কম হচ্ছে। তা যারা 70-র ওপর, তার মানে দে আর ভেরি গুড পারফর্মার, এবং তাদেরকে আমি বিভিন্ন জায়গায় পাঠাবো, পুশ করব, এবং তারা আমার কাছে কিন্তু একটা প্রমোশনের জন্য এগিয়ে যাবে। আর আমি যারা 70-র তলায়, তাদেরকে কিন্তু আমি একটু মানে দেখবো, তাদেরকে আলাদা করে পুশ করব, বা আলাদা করে তার জন্য একটা মিটিং সেট করব, এবং তাদেরকে আমি কিছু ভোকেশনাল ট্রেনিং দিয়ে বোঝানোর চেষ্টা করব। তাহলে এটার জন্য আবার সেম কথা, যে আমার কাছে তো ডেটা আছে মাত্র 11টা, এখান থেকে নয় আমি পারফরমেন্স স্কোর আরামসে এক নজরে বলে দিতে পারি। কিন্তু বিষয়টা হচ্ছে যদি আমার কাছে 11,000 থাকতো, তখন আমাকে তো বের করতে হতো একটা আলাদা ইয়ে করে। তাহলে এটার জন্য আমি কি করতে পারি, পারফরমেন্স স্কোরটাকে আমি পুরো সিলেক্ট করব। পারফরমেন্স স্কোরের যত ডেটা আছে সব কটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে আমার কাছে এখানে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব। কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে আমি বলবো হাইলাইট সেলস রুলস। মানে আমার যে আমি একটা সেলের ওপর একটা নতুন রুল বসাতে চাইছি। কি রুল বসাতে চাইছি, যে যাদের পারফরমেন্স স্কোর লেস দেন, আমার কাছে অনেক অপশন থাকছে, গ্রেটার দেন থাকছে, লেস দেন থাকছে, বিটুইন থাকছে, ইকুয়াল টু থাকছে, এরকম অনেক কিছু থাকছে। এগুলোতে আমরা পরে পরে অনেক পর আসবো, কারণ কি এগুলো অনেক বড়, মানে এগুলো অনেক ভেতর, প্রত্যেকটা জিনিস শিখতে হবে যে কি হয় না হয়। তা আমি এখনের জন্য কি ঠিক করেছি, যে যাদের পারফরমেন্স 70-র তলায় তাদেরকে আমি হাইলাইট করতে চাই। তাহলে আমার এখানে কি কোন, এখানে আমি প্রথমে কি করলাম, আমি এই 85 থেকে 95 অব্দি সবকটাকে আমি সিলেক্ট করলাম। যেই সিলেক্ট করলাম, আমি কন্ডিশনাল ফরম্যাটিং স্টাইলস বলে একটা গ্রুপ আছে হোম ট্যাবের আন্ডারে, সেখানে কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলাম। কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে হাইলাইট সেলস রুলস বলে একটা অপশন আছে, হাইলাইট সেলস রুলস এ ক্লিক করলাম। হাইলাইট সেলস রুলে যখনই ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে কি হলো, আমার কাছে কতগুলো অপশন আছে, গ্রেটার দেন আছে, লেস দেন আছে। তা আমি গ্রেটার দেনও করতে পারি, লেস দেনও করতে পারি, কিন্তু এখন আমার উদ্দেশ্য লেস দেন দেখা, যে কাদের 70-এর তলায় মানে বিলো 70 কারা। আমার গ্রেটার দেন কিন্তু উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হচ্ছে কারা বিলো 70, তাদেরকে আমি স্পট আউট করতে চাই। তা আমি এখানে কি করব, লেস দেনে ক্লিক করব। লেস দেনে যখনই ক্লিক করব, আমাকে বলছে যে এখানে একটা ফিগার বসাতে, মানে কাদেরকে স্পট করবে এক্সেল। এক্সেল কাদেরকে স্পট করবে, যারা 70-র ওপরে না যারা 70-র নিচে, নাকি যারা 50-র ওপরে না 50 নিচে, কাকে স্পট করবে। তা আমি এখানে আমার ভ্যালুটা লিখে দেবো 70। তাদেরকেই স্পট করো যাদের 70-র তলায় পারফরমেন্স স্কোর। আমাকে বলছে কি কালার দিয়ে ফিল করা যাবে, উইথ লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট, এটা হতে পারে, বা তুমি অন্য কোনো রেড বর্ডার হতে পারে, লাইট রেড ফিল হতে পারে, অনেক কিছু হতে পারে। তা আমি সিলেক্ট করলাম যে লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট, আমি এখানে ক্লিক করলাম আর ওকে করে দিলাম। যেই ওকে করে দিলাম, যাদের 70-র তলায়, আমাকে তাহলে সেই হিসাব এমপ্লয়ীদেরকে কিন্তু স্পট আউট করে বের করে দিল। এবার এখান থেকে অ্যানালাইজটা আমি করবোটা, মানে আমি তো এই ডেটাটা নিয়ে একটা অ্যানালিসিসে আসবো। ভালো করে যদি আমি দেখি, তাহলে আমি একটা জিনিস দেখতে পাবো, সেলস আর পারফরমেন্স স্কোর, আমি যদি এই দুটোকে ভালো করে দেখি, আর এগুলোকে বাদ দাও এখনের জন্য সবাই, এই দুটোকে যদি ভালো করে মন দিয়ে দেখো, এ 85 পারফরমেন্স স্কোর, 50,000 সেল, তার মানে একে প্রমোশন দেওয়া যাবে, ভেরি গুড, নো ইস্যুস। এর 62 পারফরমেন্স স্কোর, কিন্তু আর সেলও খুব কম, তার মানে একে ট্রেনিং এ ডাকতে হবে। এর 91 পারফরমেন্স স্কোর, মারাত্মক, 75,000 সেল, তার মানে প্রমোশন দেওয়া যাবে। তার মানে আমি দেখতে পাচ্ছি এই পুরো ডেটার মধ্যে একটা গন্ডগোল কিন্তু আছে। ভালো করে দেখো, যাদের পারফরমেন্স স্কোর কম, তাদের কিন্তু সেলসও কম। একটা লোক শুধু ব্যতিক্রম আছে, সে হচ্ছে ডেভিড। একটা লোক ব্যতিক্রম, সে হচ্ছে ডেভিড। ডেভিডের কি কাজ, ডেভিডের পারফরমেন্স স্কোর কিন্তু 55,
কিন্তু সেলস 90,000, মানে সেলস মারাত্মক, সেলস খুব হাই কিন্তু পারফরমেন্স স্কোর খুব লো। তার মানে সে হয়তো অফিস কামাই করে বেশি, সে হয়তো তার ব্যবহার ভালো না কাস্টমারের সাথে, কাস্টমাররা হয়তো খারাপ ফিডব্যাক দিয়েছে, সে হয়তো তার মানে যেই সেলটা করে সেটাকে হয়তো মিথ্যে বলে লোককে সেল করে, যে বলে যে এটা খুব ভালো প্রোডাক্ট হবে কিন্তু আলটিমেটলি প্রোডাক্টটা অত ভালো নয়। তো সেইগুলোর কারণে কিন্তু আমার কাছে তার মানে এই ডেভিডের ক্ষেত্রে কিন্তু আমার তার মানে একটা প্রবলেম, যে ডেভিড তার মানে তার পারফরমেন্স স্কোর অনুযায়ী তার কিন্তু সেলস খুব হাই কিন্তু পারফরমেন্স স্কোর খুব লো, তার সেলস খুব হাই তার কিন্তু পারফরমেন্স স্কোর খুবই লো। তাহলে দিস ইজ আ প্রবলেম। তার মানে ডেভিডের সাথে আমি একটা মিটিং আলাদা করে ফিক্স করতে পারি যে ইউ শুড চেঞ্জ ইউর থিংস, আদারওয়াইজ ইউর সেলস আর ভেরি গুড। তার মানে দিস ইজ হাউ উই ক্যান ট্রান্সফর্ম আ র ডেটা। আমরা তো মাত্র 10খানা ডেটা, তার মধ্যে খুব কিছু ছিলও না, এই 10খানা ডেটা নিয়ে আমরা তাদের সেলসের বার বের করলাম। বার মানে কিন্তু আমি বার গ্রাফ করিনি, আমি উইথিন দ্য সেল আমি কিন্তু একটা ডেটা বার তৈরি করলাম, উইথিন দ্য সেল আমি একটা পারফরমেন্স কোড সিলেক্ট করলাম। তার মানে আই ক্যান আইডেন্টিফাই দিস পিপল, এবং আমার যে ডেটাটা ছিল তার ডেটা কমপ্লিটলি চেঞ্জড। তুমি একবার ভাবো যে ওয়েন উই জাস্ট ওপেন দ্য ডেটা, আমার কাছে যে ডেটাটা প্রথমে খোলা ছিল, ছড়ানো ছেটানো ছিল, কোথাও নাম ঠিক ছিল না, কোথাও দেখা যাচ্ছিল না, কোথাও সাইডে ছিল ডিসকাউন্টে পার্সেন্টেজে ছিল না, এখানে রুপিস লেখা ছিল না, কিছুই ছিল না। সেইখান থেকে কিন্তু উই ক্যান ট্রান্সফর্ম উইথিন দিস টাইম, উইথিন দিস স্টিপুলেটেড টাইম আমরা কিন্তু ট্রান্সফর্ম করে ডেটাটাকে পুরো এরকম করে দিই। তারপরে দিস ইজ দ্য পাওয়ার অফ এক্সেল, and this cannot be done, you can do it in other softwares also. পাওয়ার বিআই বলে একটা খুব সফট ইয়ে আছে, আমার একটা পাওয়ার বিআই এর উপর একটা প্লেলিস্ট আছে, কখনো যদি কারো সময় হয় ইউ ক্যান সি। পাওয়ার বিআই এর উপর একটা কোর্স আমি আনবো, মানে সেটা কিছুদিন পর আনবো। আমি চাইছি স্টুডেন্টরা আগে এক্সেল এর সাথে একটু কমফোর্টেবল হোক, তারপরে পাওয়ার বিআইটা শিখবে। পাওয়ার বিআই মানে এক্সেলেরও ডবল কাজ করে দেয় অনেক তাড়াতাড়ি সহজে, কিন্তু সেটা একটা প্লে লিস্ট আছে, তোমরা সেটা আমার ইউটিউব চ্যানেল আছে ইকোভিশন একাডেমি, সেখানে গিয়ে দেখতে পারো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওখানে তো সবটা শেখানো নেই, জাস্ট ওভারভিউ দেওয়া আছে অনেক কিছুর, বাট দ্যাট ইজ অলসো আ ভেরি গুড সফটওয়্যার। বাট এইরকম এক্সেলে তুমি কিন্তু অনেক তাড়াতাড়ি খুব মানে খুব তাড়াতাড়ি কাজটাকে করে ফেলতে পারো, অ্যান্ড দিস ইজ দ্য পাওয়ার অফ এক্সেল। তাহলে মাথায় রাখতে হবে কি করলাম, লাস্ট দুটো কি কি কাজ করলাম। এখানে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলাম, কন্ডিশনাল ফরম্যাটিং এর আন্ডারে দুটো অপশন কাজ করলাম। সেলসের জন্য ডেটা বার্স সব লেখা থাকবে, নোটস তোমাদের যে পিপিটিটা দেওয়া হবে সেই পিপিটিটা তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। আর পারফরমেন্স স্কোরের জন্য আমাদের কাছে হচ্ছে কি ব্যবহার করলাম, কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে গ্রেটার দেন, লেস দেন অর গ্রেটার দেন, এই দুটো কিন্তু ব্যবহার করলাম। তা আমি আরেকটা ভাবে করতে পারতাম, আমার যদি মনে হতো যে যারা পারফরমেন্স স্কোর লো তাদেরকে আমি হাইলাইট করব না, যাদের পারফরমেন্স স্কোর গ্রেটার দেন 70 তাদেরকে হাইলাইট করি, ডিরেক্ট প্রমোশনে বসিয়ে দিই। তা আমি আবার এখানে পুরো এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আবার কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলাম, কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে আবার হাইলাইট সেলস রুলস এ গেলাম। এবার কিন্তু আর লেস দেন ব্যবহার করব না। লেস দেন কি ব্যবহার করব, তার উত্তর হচ্ছে না। তাহলে প্রথমে আমার কাজ কি, প্রথমে লেস দেন বা গ্রেটার দেন বসানোর জন্য লেস দেনটা অলরেডি ব্যবহার করে ফেলেছি, তাহলে গ্রেটার দেন বসানোর জন্য আমি এখানে 70 কে একটা ইয়ে করে দিলাম, আর আমি বলে দিলাম এটাকে আমাকে গ্রিন করে দাও, এটাকে আমাকে গ্রিন করে দাও, আমি ওকে করে দিলাম। তাহলে যারা আমার পারফরমেন্স স্কোর খুব হাই তাদেরকে গ্রিন করে দিল, আর যাদের পারফরমেন্স স্কোর খুব লো তাদেরকে রেড করে দিল। মানে গ্রিন আর রেডটাকে আমরা কেন ব্যবহার করি, গ্রিনটাকে আমরা ব্যবহার করি মানে যাদের খুব ভালো, মানে কোনো একটা মানে গুড সিগন্যাল পাওয়ার জন্য বা তার একটা প্রপার পারফরমেন্স দেখার জন্য। আর রেডটাকে আমরা সবসময় সবকিছুতেই ব্যবহার করি একটা ইয়ে সাইন হিসাবে, যে না তার কোনো প্রবলেম আছে বা সেখানে হয়তো পারফরমেন্স করলো, তাহলে আমি আমার ডেটাটার মধ্যে সাজিয়ে দিলাম। তা আমার গ্রিন মানে দোজ হু আর পারফর্মিং ভেরি গুড, তারা পুরো পারফর্ম করলো, দারুণ পারফর্ম করেছে। আর রেড মানে হচ্ছে দোজ হু আর পারফর্মিং নট সো গুড, তাদেরকে আমি ইয়ে করে দিলাম। তাহলে এটা কিন্তু আমার কাছে এক্সেল এটা করা যেতে পারে। তো দিস ইজ দ্য থিং। নাও আপ টু ইউ গাইজ, তো তোমাদের কি কি কোয়েশ্চেন্স আছে তোমরা সেটাকে একটুখানি বলো, তোমাদের কোয়েশ্চেন্স এবার একটু মিট আপ করো, আপ টু ইউ গাইজ।